আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আজকে হচ্ছে আমরা এসএসসি কেমিস্ট্রি 2023, অর্থাৎ তোমরা যারা গতকালকে কেমিস্ট্রির পরীক্ষাটা দিয়েছো, এসএসসি 23 ব্যাচে যারা আছো, তো তোমাদের পরীক্ষার পরে আজকে মূলত তোমাদের এই কোয়েশ্চেনটার উপর আমরা একটা সলভ ক্লাস নিচ্ছি। অর্থাৎ তোমাদের গতদিন যে প্রশ্নগুলো এসেছে, অবশ্যই একটা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা সবাই অংশগ্রহণ করেছো, অনেকে অংশগ্রহণ করেছো, এবং এই ক্ষেত্রে হচ্ছে যে পরীক্ষা দেওয়ার সময় হয়তো তোমরা কিছু সমস্যা ফেস করে থাকতে পারো, কোনো একটা কোয়েশ্চেনে তোমার কনফিউশন থাকতে পারে। তো আমাদের রেজাল্ট যেটাই হোক, কেউ হয়তো ফার্স্ট হবো, কেউ হয়তো আমরা টপ 100 বা টপ 500 এর মধ্যে থাকবো, আবার কারো পজিশন হয়তো এর থেকে পিছনে আসতেই পারে। বাট কথা হচ্ছে আমাদের মূল যে লক্ষ্যটা সেটা ছিল যে আমাদের এখনকার যে কেমিস্ট্রির সিচুয়েশন, যে বেসিকটা আসলে এসএসসি পরীক্ষা যদি আমরা ধরি যে মার্চের শেষের দিকে বা এপ্রিলে হচ্ছে, যেমনটা আমরা জানি, তো সেই হিসাবে আমাদের এখন কেমিস্ট্রি প্রিপারেশনটা কিরকম সেটাই কিন্তু যাচাই করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল। পাশাপাশি হচ্ছে তোমরা অনেকেই যেহেতু তোমাদের মোটামুটি সবারই আমি যতদূর জানি যে টেস্ট পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো টেস্ট পরীক্ষার পরে কেমিস্ট্রির যে প্রিপারেশনটা সেটা অনেকটাই হয়ে যাওয়ার কথা। তারপরেও যেসব জায়গায় ঘাটতি ছিল সেটা হয়তো গতকালকের পরীক্ষাটার মাধ্যমে তোমরা বুঝতে পারার কথা। কারণ 100টা এমসিকিউ ছিল 1 ঘন্টায় সময়ের মধ্যে দেওয়া, যেটা অবশ্যই কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ হচ্ছে এখানে আমার সময়ের ব্যাপারটা, আমি যতই পারি সময়ের ব্যাপারটা একটু মাথায় খেয়াল রাখতে হয়। তো অবশ্যই একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করে তোমার নিজেকে যে যাচাই করার ব্যাপারটা সেটা আশা করি তুমি বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসটা হচ্ছে মূলত যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এই কোয়েশ্চেন থেকে, সেগুলো মূলত আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো থেকে আমরা কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য সলভ করে দিব, যাতে তোমাদের ওই যে কোয়েশ্চেন সলভ করার যে টেকনিক সেটাও ধরাটা একটু তোমরা ইউজ টু হয়ে যাও। আশা করি গতদিনের যে, যেহেতু কালকেই পরীক্ষাটা দিয়ে আসছো, মাথায় তোমাদের অনেক কোয়েশ্চেন কিন্তু এখনো রয়েই গেছে, মনেই আছে কিন্তু তোমাদের যে হ্যাঁ হ্যাঁ এই কোয়েশ্চেনটা আসছিল, এটা আমি পারছি বা এটা আমি পারি নাই। তো আজকে মূলত সেই আদলেই কিন্তু আমরা কোয়েশ্চেন গুলোর সলভ দেখবো, এবং কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে কিভাবে সহজে সলভ করা যায় সেই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর রেজাল্টের ব্যাপারে শুরুতে একটু বলে রাখি, যত দ্রুত সম্ভব, আমাদের অনেকটুকুই কাজ হয়ে গেছে, যত দ্রুত সম্ভব তোমাদের সাথে রেজাল্ট এটা শেয়ার করে দেওয়া হবে। এবং তোমরা সবাই যারা যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই কিন্তু এসএমএস এর মাধ্যমে তোমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে পেয়ে যাবা। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে, কালকেই তো পরীক্ষাটা হলো, আশা করি খুব একটা দেরি হবে না, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবা। তো একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই রেজাল্টটা পেয়ে যাবা। আর যারা যারা আজকে ক্লাসে জয়েন করেছো, আশা করি ক্লাসটা করার পরে তোমার কেমিস্ট্রি শুধুমাত্র কালকের পরীক্ষার কি আসছে সেটা না, ওই জিনিসগুলো তো ক্লিয়ার হবেই, পাশাপাশি আমি অনেক এডিশনাল কথা বলবো, তো এক্সট্রা ইনফরমেশন দিব। সেগুলো মনে করো যে যাদের একটু কেমিস্ট্রিতে সমস্যা আছে বা কোয়েশ্চেন গুলো একটু সলভ করতে বা বুঝতে অসুবিধা হয়, তাদেরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু তোমাদের কাছ থেকে একটু মতামত নেই যে তোমাদের কালকের পরীক্ষাটা দিয়ে আসলে কেমন লেগেছে। যেহেতু অনেক অডিয়েন্স আমাদের সাথে এখনো জয়েন হচ্ছে, ততক্ষণে আমরা একটু মতামতটা নিয়ে নিই। তোমরা যারা কালকে কেমিস্ট্রির পরীক্ষাটা অংশগ্রহণ করেছিলে, তাদের পরীক্ষাটা মানে কেমন লেগেছে? তুমি কোয়েশ্চেনের ব্যাপারে বলতে পারো, তোমার নিজের এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে পারো। কারণ আমার মনে হয় যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, সেই অনুযায়ী তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু বলা যায় কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা মোটামুটি সহজই ছিল। কারণ ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের একদম বইয়ে সরাসরি আছে, সেগুলোই আসছে। দেখা গিয়েছে যে কিছু কিছু প্রশ্ন এরকম যে কেউ যদি বই একদম লাইন বাই লাইন রিডিং না পড়ে, সূক্ষ্মভাবে না পড়ে, তাহলে হয়তো কিছু জিনিস মিস হয়ে যেতে পারে। যেমন পর্যায় সারণী রিলেটেড কিছু ইনফরমেশন, তারপর আমাদের প্রথম অধ্যায়ের কিছু ইনফরমেশন, তারপর অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ আমাদের যে জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টারটার, সেখানকার হচ্ছে পলিমারের যে ব্যবহার বা কোনটার জন্য কোন কত তাপমাত্রা লাগে, এই টাইপের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশন সরাসরি বইতে আছে, কিন্তু যদি লাইন বাই লাইন না পড়া থাকে সেই ক্ষেত্রে হয়তো অনেকের মিস হয়ে যেতে পারে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে তোমাদের মতামত নিয়ে নিলাম। অনেকেই পরীক্ষা দিয়েছো দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকে 100 মার্কস তো আনসার করেছো। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আর দেরি না করে শুরু করি। আমি যেটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরাও হচ্ছে যে এই যে যেভাবে রেসপন্স করলা, সেভাবে কমেন্ট বক্সে তুমি যেটার আনসারটা জানো সেটা হচ্ছে তুমি অবশ্যই ABCD লিখে তুমি রেসপন্স করবা। তাহলে দেখবা যে আমাদের ক্লাসটা অনেক সুন্দর মতোই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ, কোন প্রশ্নগুলো আসলে তোমাদের হয়তো বুঝতে একটু বেশি অসুবিধা হবে, সেগুলোতে সেই অনুযায়ী বেশি সময় দিতে পারবো। ওকে, আর আরেকটা যেটা হচ্ছে আবারও বলে রাখছি, আমাদের এখানে কিন্তু কোয়েশ্চেন গুলো হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন এমন হতেই পারে যে তুমি হচ্ছে যে হুবহু পাচ্ছ না। যেমন আমি যদি একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, সাপোজ এক সেটে যদি আমাকে জিজ্ঞেস করে যে ফ্লোরিন কোন গ্রুপে অবস্থিত বা কোন পর্যায়ে অবস্থিত, পর্যায় সারণীতে ফ্লোরিনের অবস্থান, আরেক সেটে হয়তো ক্লোরিনের অবস্থান, এভাবে আসছে। তো আমরা যেহেতু এখানে কনসেপ্টের উপর বেশি জোর দিচ্ছি, আমরা কিন্তু এই যে
ফ্লোরিনের অবস্থান যে বের করতে পারবে সে কিন্তু ক্লোরিনের অবস্থা বের করতেই পারবে, তাই না? এটা যদি দ্বিতীয় পর্যায়ে হয় এটা তার নিচেই হবে, তৃতীয় পর্যায়ে হবে। সো আমরা সেটা মাথায় রেখে কোয়েশ্চেন গুলো এখানে এমন ভাবে সাজিয়েছি যে তুমি যাতে তোমার সেটে যে 100টা প্রশ্ন আসছে সেই অনুযায়ী প্রত্যেকটা প্রশ্নের সমান স্ট্যান্ডার্ডের একটা কোয়েশ্চেন পাও। এই জন্যই বললাম যে তোমার সেটের যে 20 নম্বর প্রশ্ন ধরো হুবহু সেটা কমন পড়লো না আমরা এখানে যেটা দেখাচ্ছি, কিন্তু ওই যে ওইটার সাথে মিল থাকলো, ওই যে যেটা বললাম যে কোনো এক সেটে যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস জানতে চাওয়া হয় আরেক সেটে হয়তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস জানতে চাওয়া হয়েছে, এরকম আর কি। ঠিক আছে? আবার কোনো এক সেটে যদি এরকম জানতে চাওয়া হয় যে এন এর মান কত, আরেক সেটে হয়তো এল এর মান কত, এভাবে জানতে চাওয়া হয়েছে। ওকে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের একদম প্রথম প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন এবং বইতে সরাসরি উত্তর দেওয়া আছে। হ্যাঁ, প্রথম ব্যবহৃত ধাতু কোনটা, মানে একদম ফার্স্ট যে ধাতুটা ইউজ করা হয় একদম প্রাচীন কালের কথা যদি বলি সব মিলে ওভারঅল প্রথম কোন ধাতুটা ব্যবহার করা হয়। আর পাশাপাশি দ্বিতীয় কোয়েশ্চেনটাও দেখে ফেলি, যেহেতু এই দুইটা কোয়েশ্চেনই দেখে উত্তর করে দেওয়া যায়, যে বই পড়ছে সে কিন্তু ডিরেক্টলি আনসারটা দিতে পারবে, তাই না? কোন বিজ্ঞানী পদার্থের ক্ষুদ্রতম কণাকে অ্যাটম নাম দেন? তোমরা চ্যাট বক্সে এভাবে 1AB বা 2AB এভাবে উত্তর দিতে পারো কিন্তু। ওকে। কালকের এক্সামে কি নেগেটিভ মার্কিং ছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেগেটিভ মার্কিং ছিল। হ্যাঁ, কারণ দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষা, নেগেটিভ মার্কিং না থাকলে আমরা যদি সবাই, যে ধরো মোটামুটি 90টা পারে বাকি 10টা আন্দাজে দিল, 10টাই হয়ে গেল, তাহলে তো আর যে 100টা জেনে দিল দুজনেরটা সমান হবে না, তাই না? ওই নেগেটিভ মার্কিং ছিল 1/4, অর্থাৎ 0.25 করে, 0.25 করে এটা ছিল নেগেটিভ মার্কিং। তার মানে হিসাবটা খুবই সহজ, তুমি যদি 4টা ভুল উত্তর দাও তাহলে এই যে 4 25 100, মানে একটা সঠিক উত্তরের সমান নাম্বার তোমার কাটা যাবে। ওকে। ওকে, আমি তোমাদের আনসার দেখতে পাচ্ছি। হ্যাঁ, সঠিক উত্তর অনেকেই দিয়েছো। শুধু এবিসিডি না দিয়ে, যেহেতু এখানে দুইটা কোয়েশ্চেন আসছে, বললাম যে দুইটা একসাথে উত্তর দিই আমরা। একের উত্তর কি হবে? একের উত্তর হবে সি, সোনা। হ্যাঁ, আর দুইয়ের উত্তর হবে আমাদের কোন বিজ্ঞানী পদার্থের ক্ষুদ্রতম কণাকে অ্যাটম নাম দেন? এটা সবারই জানা থাকার কথা, ডেমোক্রিটাস, তাই না? ওই যে অ্যাটম, অ্যাটম, অ্যাটম এখান থেকে আসছে, তাই না? এ অর্থ ওই যে যাকে ভাগ করা যায় না, তাই না? যাকে ভাগ করা যায় না, অবিভাজ্য, ওখান থেকেই তো নামটা আসছে, রাইট? ওকে, চলো তাহলে সামনের দিকে যাই। কোন রাসায়নিক পদার্থের উপস্থিতিতে পাকা মিষ্টি হয়? যেমন এই কোয়েশ্চেনটা হয়তো কারো সেটে আসছে পাকা আম মিষ্টি হয় কেন, আবার কারো সেটে আসছে কাঁচা আম কেন টক হয়, এরকম আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখানেও এটাও কিন্তু একদম বইতে ওই যে ছক করে সুন্দর মতোই দেওয়া ছিল যে কোন রাসায়নিক পদার্থ উপস্থিতিতে পাকা আম মিষ্টি হয়, সেটা আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এরা। ঠিক আছে? আচ্ছা, এরপর বলা হচ্ছে যে নিচের কোনটি উত্তেজক পদার্থ? এটাও কিন্তু একদম প্রথম চ্যাপ্টার থেকে ওই যে কোনটা উত্তেজক পদার্থ, কোনটা জারক পদার্থ, কোনটা দাহ্য পদার্থ, এই টাইপের কোশ্চেন কিন্তু ছিল। এন্ড এখানে আমাদের যে সঠিক উত্তর সেটা লৌহ অ্যাসিড। তাহলে দেখো একটু এখানে আমাদের স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। তোমার কাছে অবশ্যই লাগতে পারে হঠাৎ করে যে আচ্ছা 100টা কোয়েশ্চেন কিন্তু সময় মাত্র 60 মিনিট, এটা তো অনেক কম সময় মনে হচ্ছে, একটা কোয়েশ্চেনের জন্য আমি 1 মিনিটও পাচ্ছি না। কিন্তু তোমরাই দেখো এই যে শুরুর দিকে যে প্রশ্ন এখন পর্যন্ত দেখলাম চারটা, 1 2 3 4, এগুলোর জন্য কিন্তু আমার একটার জন্য 1 মিনিট লাগে না। ইনফ্যাক্ট এখানে এই 4টা কোয়েশ্চেন 1 মিনিটে উত্তর করা যায় যদি কিনা আমার বইটা ঠিক মতো পড়া থাকে। তো দেখো এই কোয়েশ্চেন গুলা কিন্তু বোর্ডেও আসতে পারে, অবশ্যই বোর্ডেও আসতে পারে, কি বোর্ডে তো আসছে, এই ধরনের কোয়েশ্চেন আসছে। এই যে নিচের কোনটি উত্তেজক পদার্থ, সাধারণত ওই যে সাংকেতিক চিহ্নগুলা দিয়ে দিয়ে দেয়, তাই না? যে এটা কোন পদার্থের সংকেত নির্দেশ করছে, এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়, তাই না? ওকে, তারপর দেখো নিচের কোনটির নিঃসরণ হার সর্বোচ্চ? এখানে তোমার একটু কাজ করতে হবে, যেমন এটা একদমই আগের চ্যাপ্টারের মতো দেখে উত্তর করে দিতে পারলাম সেটা হয়তো হবে না, অল্প একটু কাজ করতে হবে। সেটা কি? আমরা জানি যে আণবিক ভর যত বেশি হয়, এই যে আণবিক ভর, আণবিক ভর, এই ভরটা যত বেশি হয় তাদের যে ব্যাপন হার, ব্যাপনের যে হারটা বা নিঃসরণ হার যেটাই বলি না কেন সেটা তত কম হবে। খুব স্বাভাবিক। ব্যাপন মানে কি? ছড়িয়ে যাওয়া। নিঃসরণ মানে কি? ছড়িয়ে যাওয়া। তার মানে আণবিক ভর যদি আমার কম হয়, যদি অল্প হয়, সেই ক্ষেত্রে ওর তো ছড়িয়ে যাওয়াটা সুবিধা হবে, তাই না? হালকা যেহেতু। আর আণবিক ভর যদি বেশি হয়, ভারী হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওর ব্যাপন হারটা কম হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তরটা কি হবে? আচ্ছা, ইংলিশ মিডিয়ামের যদি, ইংলিশ ভার্সনের যদি কেউ থাকো, এটা ইফিউশন রেট। ইফিউশন রেট, ইফিউশন রেট কোনটার ম্যাক্সিমাম সেটা বলা হয়েছে। আমি চেষ্টা করবো যেসব জায়গায় ইংলিশ টার্ম গুলা বলা যায় সেগুলা বলে দেওয়ার জন্য। ওকে। আচ্ছা, তাহলে এটা আমাদের, দেখো আমরা যদি আণবিক ভরগুলা বের করি, প্রথমটা কত? মিথেন, 12 যোগ 4 16। জলীয় বাষ্প বলা আর পানি বলা তো একই কথা, তাই না? H2O। পানিটা তো মুখস্থ থাকার কথা আমাদের 18, তাই না? এই টাইপের কিছু জিনিস একটু মুখস্থ থাকলে সুবিধা হয়, কি পরীক্ষার হলে অনেক দ্রুত আনসার করা যায়। হ্যাঁ, এটা একটু আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। ওকে। তারপরে অ্যামোনিয়া, অ্যামোনিয়া আমাদের 17, তাই না? 14 3 17। আর এটা তো বুঝাই যাচ্ছে, এটা আমরা হিসাব করি আর না করি প্রয়োজন নাই কিন্তু, কারণ কি বলছে যে নিঃসরণ হার সর্বোচ্চ কোনটার, সর্বোচ্চ ম্যাক্সিমাম
সর্বোচ্চ বলছে, তার মানে আমার দরকার হচ্ছে কোনটা এই চারটার মধ্যে সবচেয়ে বেশি হালকা, এই চারজনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি হালকা আমার দরকার সেটা, তাই না? তো আমি তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে আচ্ছা অক্সিজেন চারটা আছে, 4 × 16 = 64। দেখো এখানে একটু আমাদের স্মার্ট হতে হবে, যে ঠিক আছে এটা যদি আমাদের রিটেনে আসতো তখন তুমি বের করতে, চারটা বের করে চারটা তুলনা করে দেখাতে হতো হয়তো, কিন্তু এখানে তো সেটা আমার দরকার নাই। এখানে আমার পাঁচটার মধ্যে জাস্ট এখানে চারটা অপশনের মধ্যে একটা উত্তর বলতে পারলেই হবে যে কোনটা হচ্ছে সবচেয়ে বেশি হালকা। তো আমি কিন্তু প্রথম তিনটা অপশনের মধ্যেই বুঝে গেছি ব্যাপারটা। 4 নাম্বারটা কিন্তু আর ভরটা বের করারও দরকার নাই, ইনফ্যাক্ট এটাও বললাম যে এটা যদি ডিতে না থেকে এতেও যদি থাকতো তাহলেও আমি এটা হাত দিতাম না। কারণ কি, 464, অক্সিজেনের 64, তা তো দেখাই যাচ্ছে, সাথে তো আবার নাইট্রোজেনের 14×2 = 28 যোগ হবেই, তাহলে বুঝাই যাচ্ছে যে এটা তো এদের সবার থেকে অনেক বড় আসবে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের মিথেন। 16, তাই না? সবচেয়ে হালকা, তাই নিঃসরণ হার সর্বোচ্চ। ওকে, বাসাবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে থাকে। বাসাবাড়িতে এটা কিন্তু একদম বইতে সরাসরি আছে যে আমাদের বাসাবাড়িতে জ্বালানি হিসেবে যে গ্যাস সিলিন্ডারটা ব্যবহার করা হয় চুলার পাশে যে থাকে রেড কালারের, হ্যাঁ, এটার মধ্যে আসলে কোন গ্যাসটা থাকে? দেখো, উচ্চ তাপে সংকুচিত, উচ্চ তাপে সংকুচিত এবং তরলীকৃত, তরলীকৃত, এই যে তরলীকৃত তার মানে কি লিকুইড করা হয়, হ্যাঁ, তোমরা অনেকে নামটা শুনবে, ওই যে এখানে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি গ্যাস সিলিন্ডার গুলা বলা হয় না লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি গ্যাস সিলিন্ডার। তো এখানে আমার প্রোপেন থাকে আর হচ্ছে বিউটেন গ্যাস থাকে। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের সি। তাহলে 6-এর উত্তর হচ্ছে আমাদের সি। ওকে, কত পেলে 500-র মধ্যে থাকা যাবে? এটা তো আসলে তোমরা বাকিরা কেমন পরীক্ষা দিয়েছে, কত ভালো পরীক্ষা দিয়েছে তার উপর ডিপেন্ড করে। তবে আসলে আমরা আশা করছি যে এবার মার্কসটা খুব ভালোই আসার কথা। কারণ আবারও বলছি, রিজন ওইটাই যে কোয়েশ্চেন গুলো এমন না যে অনেক বেশি বাইরের জিনিস থেকে আসছে বা অনেক বেশি কঠিন কিছু আসছে। মোটামুটি বই একটু ভালোভাবে পড়লে, লাইন বাই লাইন পড়লে পারার মতো ছিল। তো আমরা ধরে নিচ্ছি যে 500-র মধ্যে যারা থাকবে বেশ ভালোই, যারা মোটামুটি ভালো আনসার করে এসেছো পারার কথা। আর বাকিটা তো বললাম 1-2 দিনের মধ্যে রেজাল্ট পেয়েই যাবা। আচ্ছা, ওকে, তাহলে চলো সামনের দিকে যাই। এবার আসি 7 নাম্বার আর 8 নাম্বারে। এটাও কিন্তু মোটামুটি সহজ উত্তর। হ্যাঁ, দেখো এই যে কোন প্রক্রিয়ার সময় তাপ সরিয়ে নিতে হবে, তাপ সরানো লাগবে। একটু দেখো, আমি যদি বাকি অপশন গুলোর দিকে তাকাই, গলন, গলন মানে কি গলানো হয়, তো এই ক্ষেত্রে তাপের একটা রিকোয়ারমেন্ট আছে, তাই না? স্ফুটন, স্ফুটন মানে হচ্ছে ফুটানো হয়, তার মানে এখানেও তাপ দরকার। দেখো প্রথম দুইটা কিন্তু আমি দেখেই বুঝতে পারতেছি যে এ আর বি, এখানে তাপের দরকার। বাষ্পীভবন, বাষ্পীভবনে তো বাষ্পীভূতই হয়ে যায়, তো এখানেও তাপ দরকার, তাই না? আমি তো আর ঠান্ডা করলে বাষ্পীভবন হবে না। তার মানে অপশন একটাই বাকি থাকে, যেটা হচ্ছে আমাদের ডি, ঘনীভবন। তার মানে কোন প্রক্রিয়ার সময় তাপ সরিয়ে নিতে হয়? ঘনীভবন, ঘন করা হয়, অর্থাৎ এখানে তাপমাত্রা কমানোর কারণেই কিন্তু ঘনীভবনটা হয়। ওকে, এবার এটা বলো যে নিচের কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ বা ওই যে উদ্বায়ী পদার্থ যেটাকে বলা হয়। ঠিক আছে, যারা ইংলিশ ভার্সনে আছো সাবলিমিশন পড়ার কথা তোমরা, ঊর্ধ্বপাতন, সাবলিমিশন। উদ্বায়ী পদার্থ কি হবে এটা? আনসার, 8-এর আনসার। এটা হঠাৎ করে সংকেতটা দেখে অনেকের জন্য একটু কনফিউজিং মনে হতে পারে। হ্যাঁ, এটা আনসার হবে হচ্ছে আমাদের এ, কারেক্ট আনসার এ। অনেকের জন্য হঠাৎ করে অপশনটা দেখে একটু কনফিউজিং মনে হতে পারে। হ্যাঁ, দেখো তুমি নিশ্চয়ই দেখছো যে বইতে এই তিনটা কিন্তু নাই, বইতে কিন্তু এই তিনটা কোনোভাবেই নাই। কিন্তু তোমরা সবাই এই যে কর্পূর, কর্পূর যে উত্থপাদিত পদার্থ এটা তোমরা কিন্তু জানো, কর্পূর, সেটা কিন্তু হচ্ছে আমাদের কর্পূরের সংকেত। ইংলিশ ভার্সনে যারা আছো ক্যাম্ফর, হ্যাঁ, ক্যাম্ফরের সংকেত হচ্ছে এটা। নিচের কোনটা উত্থপাদিত পদার্থ? কর্পূর। ওকে, সো 8-এর আনসার হচ্ছে আমাদের হবে এ, 8-এর আনসার হবে এ। ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। ওকে, চলো তাহলে সামনের দিকে যাই। এবার হচ্ছে বলা যে আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে প্রকৃতিতে কতটি মৌল পাওয়া যায়। এটা তো একদম বইয়ের উত্তর যে প্রকৃতিতে কতটা মৌল পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর 98, অর্থাৎ 9-এর আনসার হচ্ছে বি। ওই যে আমি যদি বই পড়া থাকে এখানে কিন্তু কোনো ক্যালকুলেশনের কিছু নাই বা অনেক বেশি ডিপ থিঙ্কিং এর কিছু নাই, সরাসরি উত্তর। ন্যাচারালি কোন এলিমেন্ট গুলা পাওয়া যায়, টোটাল হচ্ছে 98টা। এরপরেরটা তোমরা বলো, এম শক্তি স্তরে এম শেলে সর্বোচ্চ ম্যাক্সিমাম কতটা ইলেকট্রন থাকতে পারে? এম শেলে ম্যাক্সিমাম কতটা ইলেকট্রন থাকতে পারে? ওকে, 10-এর আনসার, 10-এর আনসার কি হবে? 10-এর আনসার এম শেল, তার মানে কোনটা দেখো, হিসাব যদি করি আমরা, এই যে কে এল এম, তাই না? আর সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে 2n², তাই না? আমরা তো জানি যে এটার জন্য মান হচ্ছে 1, এটার জন্য মান হচ্ছে 2, এটার জন্য মান হচ্ছে 3। তার মানে তুমি এখানে এম এর মান, এই যে এন এর মানটা কত বসাবা? 3 বসাবা। তাহলে কত হয়? 3 × 9, 9 × 2 = 18। সহজ, কিন্তু মুখে মুখেই করা যায়, এটার জন্য কিন্তু ক্যালকুলেটরের প্রয়োজন নাই। ঠিক আছে,
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ অনেকে এমন আছে যে যারা পরীক্ষা দাও নাই, কালকে পরীক্ষা না দিলেও সমস্যা নাই, আজকের সলভ ক্লাসটা দেখো। আশা করি এখানে ওই যে তোমাদের শর্ট সিলেবাসে যতটুকু আছে কেমিস্ট্রি চ্যাপ্টার গুলা, সবগুলা চ্যাপ্টারের কোয়েশ্চেনই কভার করা হচ্ছে তো এখানে। তো তোমার মোটামুটি কেমিস্ট্রিটা একটু রিভিশন হয়ে যাবে বা ছালাই হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে চলো সামনের দিকে যাই। হ্যাঁ, যারা একটু পরে জয়েন করেছো, আমরা শুরুতেই বলেছি যে আমাদের যে 100টা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওই যে যাতে কেউ কারোর সাথে দেখা দেখি করতে না পারে বা কোনোভাবে যাতে কেউ বলতে না পারে যে না একজন কোয়েশ্চেন জেনে এসে আরেকজনের থেকে জেনে এসে এরপর পরীক্ষা দিচ্ছে। তাই এই 100টা কোয়েশ্চেন একই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন বিভিন্ন ভাবে তোমার সফল করা থাকে। যেমন এই যে 10 নম্বর কোয়েশ্চেনটা, কোন সেটে যদি জিজ্ঞেস করা হয় এম শক্তি স্তরের সর্বোচ্চ কতটা, আরেক কোয়েশ্চেনে হয়তো আরেক সেটে হয়তো জিজ্ঞেস করা হয়েছে কে তে কতটা বা এল এ কতটা, ওই যে ফর্মুলা তো একই, 2n² ফর্মুলা। হ্যাঁ, তো এইভাবে সবার 10 নম্বর কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা সেম, সবার 11 নম্বর কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা সেম, এভাবে আর কি স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়। ওকে, আর আমরা হচ্ছে আজকে যে কোয়েশ্চেন গুলো দেখছি এটা মোটামুটি সব সেট থেকে একসাথে নেওয়া। হ্যাঁ, সব সেট থেকে একসাথে নেওয়া, যেগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দেখানোর প্রয়োজন, সেগুলো নেওয়া। ওকে, আচ্ছা, আমরা 100টা কোয়েশ্চেনই দেখবো টোটাল। তো সবাই সবার সেটের অনুযায়ী কোনো না কোনো কোয়েশ্চেন কমন পাবা, এতটুকু শিওর থাকো 100%। হ্যাঁ, আচ্ছা, অ্যালুমিনিয়াম এই মৌলটার একটা পরমাণুর ভর কত? অ্যালুমিনিয়াম যে মৌলটা, বলা হচ্ছে যে এটার একটা পরমাণুর ভর কত। এটা কিন্তু খুব সহজ একটা সূত্র, খুব সহজ একটা সূত্র দিয়ে করা যায়। তোমরা নিশ্চয়ই পড়ছো, এই যে এই জিনিসটা পড়ছো না বলতো, এই যে কার্বন 12 যে পরমাণু, এইটার ভরের, কার্বন 12 পরমাণুর ভরের 12/1 অংশ, এই জিনিসটা, এইটার ভ্যালু কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। হ্যাঁ, এটার ভ্যালুটা কাজে লাগবে। এবং এই যে ভ্যালুটা সেটা কত, সেটা হচ্ছে আমাদের 1.6605। বাকি ডিজিট গুলা লাগবে না, 4 দশমিক পর্যন্ত মনে রাখা, তুমি 2 ডিজিট পর্যন্ত মনে রাখলে হবে, ইন্টু 10⁻24 গ্রাম। এটা হচ্ছে আমাদের কার্বন 12 যে পরমাণুটা, সেটার ভরের 12/1 অংশ। এখন এটা আমি কেন লিখলাম, এটা আমার কেন দরকার, এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য এটা আমার কিভাবে কাজে আসবে সেটাই আমরা একটু দেখবো। একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম মৌলটার একটা পরমাণুর ভর কত। আমরা যে ভরটা ব্যবহার করি, আমরা কিন্তু জানি যে অ্যালুমিনিয়ামের ভর কত। অ্যালুমিনিয়াম ভর আমরা কত ইউজ করি? 27। হ্যাঁ, এই 27 কি ওর একটা পরমাণুর ভর? না, কিন্তু এই 27 হচ্ছে ওর অ্যাভোগাড্রো সংখ্যার যেই পরমাণু আছে সেটার সমান যে ভরটা সেটা। অর্থাৎ আমি বলতে পারি এই যে 6.023 ইন্টু 10⁻23, এত সংখ্যক যে পরমাণু, সেইটার ভর হচ্ছে 27 গ্রাম। তাহলে আমার কি করতে হবে? ঐকিক নিয়ম করতে হবে। আমি তাহলে বলবো যে একটি পরমাণুর ভর কত। এই যে আমার কাছে একটার ভর জানতে চেয়েছে, একটার ভর হবে এই যে 27কে তুমি ভাগ দিয়ে দিবা 6.023 ইন্টু 10⁻23, এই সংখ্যাটা দিয়ে, এটা দিয়ে ভাগ দিয়ে দিলেই তুমি আনসারটা পেয়ে যাবা। ওকে, সো তোমরা বলছো 11 আনসার কত আসছে, আমি একটু দেখে নিই। এখানে 11 আনসার হচ্ছে, তোমরা বলছো এ আসছে। হ্যাঁ, একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি গ্রামে কাজ করছি। সো আমি যখন ম্যাথটা করব, ফার্স্টে কিন্তু আমার আনসারটা এই যে 10⁻23 আসবে, গ্রামে আসবে। ক্যালকুলেটরে তুমি যখন প্রেস করবা 27 ডিভাইড বাই এই যে অ্যাভোগাড্রো সংখ্যাটা, তখন তোমার আনসার কিন্তু আসবে হচ্ছে প্রথমে গ্রামে। ওকে, তারপরে তোমার এটা অপশনে দেখতে হবে, আচ্ছা 23 কোনোটা গ্রামের সাথে মিলে নাকি। যদি না মিলে, তখন এই যে 1000 দিয়ে ভাগ দিয়ে 10⁻26, এটা হয়ে যাবে কেজি, 10⁻26 কেজি। ওকে, 11 নম্বরটা ডান। তারপর 12 নম্বরটা, এটা তো খুব সহজ, একদম বইতে সরাসরি বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতার কথাবার্তাগুলো বলা, সেখানেই বলা আছে এটা। কোন বোর পরমাণু মডেল অনুসারে কোনটা ব্যাখ্যা করা যায় না? এই যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী, বইতে একদম সরাসরি আছে যে বোর পরমাণু মডেল দিয়ে শুধুমাত্র এই যে যাদের একটা ইলেকট্রন, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা, ওর যে বর্ণালী সেটা ব্যাখ্যা করা যায়। কিন্তু যাদের একাধিক ইলেকট্রন, হ্যাঁ, যেমন হচ্ছে আমি বললাম সাপোজ সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন কয়টা? সোডিয়ামের ইলেকট্রন 11টা, ওর যে বর্ণালী সেটা কিন্তু ব্যাখ্যা করা যাবে না। কিন্তু এই যে হাইড্রোজেন, যার ইলেকট্রন একটা, তার বর্ণালীটা ব্যাখ্যা করা যাবে। ওকে, চলো তাহলে সামনের দিকে যাই। 12 নম্বরটা শেষ। 13 নম্বরটা, 13 নম্বরটা খুব ভালো একটা কোয়েশ্চেন। হ্যাঁ, 13 নম্বরটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। মানে আবারও এমন একটা কোয়েশ্চেন যে হালকা একটু মুখস্থ, হালকা একটু কনসেপ্ট, দুইটা মিলে আর কি একটা কোয়েশ্চেন। বলা হচ্ছে ভ্যানাডিয়ামের 20তম ইলেকট্রনের ক্ষেত্রে এল এর কোন মান পাওয়া যাবে? ভ্যানাডিয়ামের 20তম ইলেকট্রনের ক্ষেত্রে এল এর কোন মান পাওয়া যাবে? সো এই জন্য তোমাকে প্রথমে ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করা লাগবে। হ্যাঁ, একটা কথা বলি এখন, দেখো, তুমি পরীক্ষার সময় এই কোয়েশ্চেনটা যখন উত্তর করতে যাবা,
অনেকের ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে অনেক একটা টাইম লেগে যাবে। সো আমরা তো সেই সময়টা নষ্ট করতে চাচ্ছি না, আমরা তো চাচ্ছি যে কোয়েশ্চেনটা খুব তাড়াতাড়ি উত্তর করে পরে কোয়েশ্চেনে চলে যাবে, তাই না? আমাদের তো সময় বাঁচাতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা যায়, তোমাদেরকে একটা জিনিস একটু শিখাই, কয়েকটা দেখালে বুঝবা। একটু খেয়াল করো। আমরা যদি বলি স্ক্যান্ডিয়াম, হ্যাঁ, তারপর টাইটেনিয়াম, তারপর হচ্ছে ভ্যানাডিয়াম, ঠিক আছে? আমি যদি এদের কথা বলি, একটু খেয়াল করো এদের পারমাণবিক সংখ্যা কত, 21, 22, 23, তাই না? এখন এদের ইলেকট্রন বিন্যাস পুরাটা তো আমার দরকার হয় না সব সময়, তাই না? দেখা যায় যে লাস্টের যে শেলের ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে আমাদের কাজে দেয়। সেটা পারার একটা সহজ উপায় আছে। দেখো এরা প্রত্যেকেই কিন্তু লাস্ট শেল যদি খেয়াল করে এরকম থাকবে, 4s3d, 4s3d, 4s3d। এখন একটু খেয়াল করো যে আমি যদি এখানে ইলেকট্রন বসাই, কিভাবে বসাবো? তোমরা চাইলে বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো এটা, হ্যাঁ। আরেকটা আমাদের অনেক পরিচিত, পরীক্ষায় আমাদের অনেক বেশি আসে, এসএসসি তে প্রায় সময় এটা আসে, এই যে আয়রন 26, এটার ইলেকট্রন বিন্যাস বা এটার গ্রুপ পর্যায়ে জানতে চায়। হ্যাঁ, তো একটু দেখো এইখানে কিভাবে এটা 4s3d, আমি এটাও দেখাচ্ছি, এদিকে 21, 22, 23 দেখাচ্ছি, আর এদিকে 26-এরটা দেখাচ্ছি। ওকে, দেখো 21 না, 21-এ কি কি আছে, 2 আর 1, আমি এটাই করব। 4-এর এখানে 2 বসালাম, আর এখানে 1। 22-এ কত কত আছে, দুইটাই 2, 2 2, তাই না? আমি এখানেও 2 বসাবো, এখানেও 2 বসাবো। 23-এ কি আছে, 2 আর 3, তার মানে আমি এখানে 2 আর এখানে 3 বসাবো। তাহলে আয়রনেরটা কি হবে, 26, 26 আমি কি বসাবো, এখানে 2, এখানে 6। তার মানে এই যে 21 থেকে 30 যারা আছে না, 21 থেকে 30, এদের যে ইলেকট্রন বিন্যাস আমি যে মেথডে দেখালাম, তুমি সহজেই এটা করতে পারো। ওকে, সহজে কিন্তু এভাবে করতে পারো। তাহলে যেটা বললাম যে তুমি তো আসলে যখন রিটেনে করবা তখন তো লিখবে হচ্ছে পুরাটা ইলেকট্রন বিন্যাস করেই, কিন্তু এই কোয়েশ্চেনের জন্য হয়তো তোমার ফুল ইলেকট্রন বিন্যাসটা দরকার নাই, লাস্টের যে ইলেকট্রন গুলো, এই যে 20তম ইলেকট্রন, ওর ডাটাটা দরকার। তো সেই ক্ষেত্রে যতটুকু করা দরকার ততটুকুই বের করলা। আবার অবশ্যই তোমরা এটা করবা না, আমি জানি এটা, এই ভুলটা কেউই করার কথা না, এতদিন পরে এসে তোমরা তো এটা ইউজ টু হয়ে যাওয়ার কথা। যেমন কপার, কপারের হচ্ছে 29, তাই না? তো তুমি তো এটা এরকম লিখবা না যে 4s3d। আচ্ছা ভাইয়া বলছে 4s3d, তাহলে এখানে 2 আর 9, এটা তো বসাবা না তুমি, তাই না? তুমি তো জানো ওই যে ডি অরবিটাল হচ্ছে স্থিতিশীল কখন হয়, যখন হচ্ছে D10 হয়। তো তুমি এটা কি করবা, D10 আর 4s1, এভাবে লিখবা। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। বাট যেটা হয় এই যে দেখো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে আয়রন, এদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়ে যায়। একটু নিজেরা চেষ্টা করো তো, নিকেলেরটা কি হবে, একটু নিজেরা চেষ্টা করো তো, নিকেলেরটা কি হবে? নিকেল হচ্ছে 28। দেখো এর আগে যখন তুমি কোয়েশ্চেনটা সলভ করতে যেতা, তখন কিন্তু তোমার অনেক কিছু চিন্তা করা লাগতো এই নিকেলের 28টা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস করার জন্য। বাট এখন কিন্তু তুমি মানে 10 সেকেন্ডে বা 5 সেকেন্ডে উত্তর দিতে পারবা। নিকেলের জন্য কি হবে, নিকেলের জন্য কি হবে, দেখো নিকেলের জন্য কি হবে, 4s লিখবা, তারপর 3d লিখবা। 28 না, তাহলে 28-এর 2 বসাও, আর এই যে 8 বসাও, 4s2 3d8। জাস্ট ওইটাই বললাম যে যাদের ক্ষেত্রে হয় না, কাদের ক্ষেত্রে হয় না সেটাও লিখে দিই। ক্রোমিয়ামের ক্ষেত্রে হয় না, তারপর কপারের ক্ষেত্রে হয় না, আর জিঙ্কের ক্ষেত্রে হয় না। এই তিনজনেরটা আলাদা একটু খেয়াল রাখবে, তাহলেই হবে। আর এটা খেয়াল কি, এটা এতবার পরীক্ষায় আসছে, আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছো, ফাহিম, মেহেদি, তারপর ফোরকান, তারপর হচ্ছে উজমা। আচ্ছা, তো আসো এবার তাহলে আমরা এটার উত্তরটা বলে ফেলি, এখন তো উত্তর বলা আরো সহজ, তাই না? একটু বুঝো ব্যাপারটা। এখন আমরা শুধুমাত্র কাকে নিয়ে কাজ করব, আমি একটু বাকিগুলা উপরে নিচে এগুলো একটু মুছে দিই, তাহলে দেখতে ক্লিয়ার হবে তোমাদের জন্য। আচ্ছা, এখানে একটু ফ্রেশ করে লিখে দেখাই। আমরা কাকে নিয়ে কাজ করব, এখন কাজ করবো হচ্ছে আমাদের এই যে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম কত, 23, তাই না? তাহলে কি বললাম, এই যে 4s আর হচ্ছে 3d। ওকে, তাহলে 4s হচ্ছে 2 আর 3d হচ্ছে কত, 3, 23, এভাবে হয়ে গেল। এখন দেখো 20তম ইলেকট্রন, ইলেকট্রন থাকে কতটা, 23টা, আমার কাছে চাচ্ছে কত, 20তম। তার মানে এই যে 23টা ইলেকট্রনের মধ্যে লাস্ট 3টে ইলেকট্রন এরা না, এই যে 21, 22, 23, এই 3টে ইলেকট্রন তো এই যে ডি তে আছে, রাইট, 3d তে আছে। So, আমার কার ইনফরমেশন দরকার, আমার দরকার হচ্ছে 4s2, এই যে এখানেই কিন্তু 20তম ইলেকট্রনটা আছে। তাহলে এল এর মান কত হবে, এস এর জন্য এল এর মান কত হয়, আমরা তো জানি, তাই না? এই যে এই জিনিসটা খেয়াল করে একটু, 0 1 2 3, আমরা এটা জানি না। 0 হয় কখন, 0 হয় হচ্ছে আমাদের এস এর জন্য, 0 হয় এস এর জন্য, তারপর 1 হয় পি এর জন্য, 2 হয় ডি এর জন্য, আর 3 হয় এফ এর জন্য। So, আমাদের এখানে কত দরকার, এস এর জন্য দরকার। এস এর জন্য কত, এস এর জন্য হচ্ছে 0। ওকে, আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে এল এর মান 0 হবে, এল এর মান 0 হবে। হ্যাঁ, অনেকে অলরেডি দিয়ে দিচ্ছে দেখলাম, এক্স্যাক্টলি 0 হবে। রেজাল্ট দিতে আনুমানিক কত সময় লাগতে পারে, অনেক শীঘ্রই দেওয়া হবে, 2-1 দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ,
দুই একদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, খুব একটা দেরি করা হবে না, কালকে বা পরশু আশা করি পেয়ে যাবা, এর থেকে বেশি দেরি হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা। পাস কত? তো এখানে তো কোনো পাস ফেল নাই, এখানে কোনো পাস ফেল নাই। যে যেটা পাইছো নাম্বার ওইটাই হচ্ছে তোমার নিজের জন্য পাস নাম্বার। ঠিক আছে, এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা ছিল, সারা দেশের একদম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে অসংখ্য স্টুডেন্ট পার্টিসিপেট করছে। সো তুমি একটা মেরিট পজিশন পাবা এবং নিজের ব্যাপারে একটা ধারণা হবে যে কেমিস্ট্রির প্রিপারেশনটা কিরকম। হ্যাঁ, আর যারা হচ্ছে যে ভালো একটা পজিশন পাবা বা আমাদের এখানে যে মেধাবৃত্তির ব্যবস্থা আছে সেটা পাবা, তাদের জন্য তো ভালোই ব্যাপারটা, কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে এক্সপিরিয়েন্সটাই হচ্ছে বড় কথা এখানে। হ্যাঁ, আচ্ছা, এবার 14 নাম্বারটা বলি। অরবিটালের ক্রমবর্ধমান শক্তির কোন ক্রমটি সঠিক? অরবিটালের যে সিরিয়ালটা, এটা তো জানো, ওই যে আমাদের আউফবাউ যে নীতিটা, সেটা তোমাদের বইতে হয়তো সরাসরি নাম নাই, কিন্তু মোটামুটি কিন্তু তোমরা সবাই এটা জানো যে এই যে এই প্রিন্সিপালটা, এটাকে বলা হয় আউফবাউ নীতি। আউফবাউ নীতি অর্থাৎ ইলেকট্রন ওই যে কোথায় আগে ঢুকবে বা কোথায় পরে যাবে, সেটার যে হিসাবটা। 14 নাম্বার কোয়েশ্চেন, এটার কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি হবে। আমার মনে হয় না এটা আমার সময় নষ্ট করা দরকার আছে, কারণ এটা আমরা পারি, তাই না? আমাদের দেখতে হবে যে এই যে এনটা, এটা হচ্ছে ছোট হওয়া লাগে, তাই না? এই যে দেখো 4 5 6 5 7, তো তোমার মনে হবে আচ্ছা এখানে আবার হচ্ছে আমাদের 5D কিভাবে ঢুকলো? ওই যে তখন আমরা এন প্লাস এল এর হিসাব করি, এন প্লাস এল এর হিসাব করি, তাই না? এন প্লাস এল এর হিসাবটা করি। যেমন এখানে খেয়াল করো, 6s মানে কত? 6 + 0, এই যে এস এর জন্য 0, এই মাত্রই দেখলাম না, এটা কত আসতেছে আনসার? 6। আর 5D, 5D মানে কত দাঁড়ায়? 5D মানে দাঁড়ায় হচ্ছে 5। আর ডি মানে কত? ডি মানে হচ্ছে এই যে 2। তাহলে 5 2 হচ্ছে আমাদের 7, তাই না? তাই হচ্ছে 7 পরে। ওকে, এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি হবে। চলো তাহলে হচ্ছে সামনের দিকে যাই। এবার হচ্ছে আমাদের নিচের কোনটিতে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয়? এটা কিন্তু আমি একটু আগেই বলছি, এটা কিন্তু ভাই একটু আগেই বলছি, আনসার দিয়ে দাও এটা, এটা তো সময় লাগবে না। কোনটাতে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়? ব্যতিক্রম হয় একটু আগেই বলছি, এবং এইটাই কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দুইটা মৌল, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার, তাই না? এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা তো জানি যে এই যে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের যে ব্যাপারটা, অর্থাৎ এখানে আমাদের হওয়া লাগবে হচ্ছে 4s3d, তারপর হচ্ছে 4s3d। আমরা জানি যে এখানে হয় 2 আর এই যে 4, 24, তাই না? এটাই তো হয়, 2 আর 4, আর কি হয় 2 আর 9, এটাই তো হয়, তাই না? ইলেকট্রন বিন্যাস 2 4 হয় আর হচ্ছে 2 9 হয়। কিন্তু আমাকে কি বলছে যে কোনটা হচ্ছে ব্যতিক্রম হয়? ওকে, ব্যতিক্রমটা তো এখানেই, এখানেই তো ব্যতিক্রমটা পরিলক্ষিত হয়। আমরা জানি যে 4 আর 9 এর জায়গায় এরা কত হয়? এরা হয় হচ্ছে আমাদের 1 আর 5, আর এটা হয় 1 আর 10। ওকে, তো এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি হবে, কারেক্ট আনসার হচ্ছে ক্রোমিয়াম হবে। ওকে, চলো তাহলে হচ্ছে এবার সামনের দিকে যাই। এই যে উদ্দীপক ভিত্তিক কোয়েশ্চেন গুলা, এটা কিন্তু বোর্ড এক্সামে সৃজনশীল বলো, তারপর হচ্ছে এমসিকিউ বলো, দুইটার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম উদ্দীপক দিয়ে দেয়, ওইখান থেকে আমার মৌলটা চিনতে হয়, চিনে হচ্ছে তাদের রিলেটেড কোয়েশ্চেন আনসার করতে হয়। এই যে দেখো, এটা কিন্তু খুবই সহজ, কারণ কি পারমাণবিক সংখ্যা দেওয়া। যদি ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকতো তখন একটু কঠিন হয়ে যেত, যেহেতু সংখ্যা দেওয়া তুমি তো এই যে হাতে গুনে বা মুখস্থ আছে তোমার, উভয় বলে দিতে পারো। যেমন 10 হচ্ছে কার? 10 নিয়নের, তাই না? নিয়নের। তারপর 13 কার? 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর 17 কার? 17 হচ্ছে আমাদের ক্লোরিনের, তাই না? এই তো, এই তিনটা। তাহলে প্রথম কোয়েশ্চেন কি, 16 নাম্বারটা, পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান। এই যে এখানে একটু ব্যাপারটা দেখো, যেমন আমি বললাম যে সি মৌল হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, অবশ্যই এই কোয়েশ্চেনটা তুমি ইলেকট্রন বিন্যাস করে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই, ইলেকট্রন বিন্যাস দিয়ে তোমরা সলভ করবা। কিন্তু এই যে তুমি যদি একটু সময় বাঁচাতে চাও, ক্লোরিন বা ফ্লোরিন এরা তো হচ্ছে খুবই কমন মৌল, তাই না? এদেরটা কিন্তু আসেই সচরাচর। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করো, ক্লোরিনেরটা আমরা তো জানি যে ক্লোরিন পর্যায় সারণীতে গ্রুপ 17 অবস্থিত, তাই না? তার মানে আমি কিন্তু প্রথমেই বলতে পারি বি আর ডি কোনোভাবেই উত্তর হবে না, বি আর ডি কোনোভাবেই উত্তর হবে না, তাই না? এটা তো আমি বলতে পারি। 17তে কিভাবে অবস্থিত বুঝলাম, কারণ হচ্ছে এই যে পর্যায় সারণীতে একদম ডান দিকে যেটা থাকে 18, সেখানে থাকে সব এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাই না? তারপর হচ্ছে এই যে এইখানে যেটা থাকে, সেইখানেই কিন্তু থাকে হচ্ছে আমাদের এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে এটা হচ্ছে আমাদের 17 নাম্বারটা। এবং দেখো, এইটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়, এই যে এটা হচ্ছে আমাদের এক পর্যায়, এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 3 নাম্বার পর্যায়, এই যে 1 2 3 4, আর এগুলো হচ্ছে গ্রুপ 18 পর্যন্ত, রাইট? ওকে, সো দেখো, এখানে যদি আমাদের প্রথমটায় ফ্লোরিন থাকে, দ্বিতীয়টা থাকে হচ্ছে ক্লোরিন, তার মানে এই যে তৃতীয় পর্যায়ে গ্রুপ হচ্ছে 17, এটা হচ্ছে আমাদের ক্লোরিনের অবস্থান। ওকে, হ্যাঁ, 16 আনসার হচ্ছে এ। তো এইটা একটু তোমরা করতে পারো, হ্যাঁ, এমসিকিউ যখন সলভ করবা চেষ্টা করবা যে অপশন বাদ দিয়ে যাওয়ার।
মানে অপশন বাদ দিয়ে যাওয়ার বলতে, যদি দেখো যে সঠিক উত্তর কোনটা সেটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে দেখবা যে কোনটা সঠিক উত্তর না, কোনটা কখনোই সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা নেই, সেগুলো আগে বাদ দিয়ে এলিমিনেশন প্রসেসে আগলে দেখবা যে সঠিক উত্তরটা বের করতে সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর 17 নম্বরটা দেখো, উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে কি প্রযোজ্য? সি হ্যালোজেন গ্রুপের মৌল, হ্যাঁ একদম সত্যি কথা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন। বি হচ্ছে ধাতব প্রকৃতির, অবশ্যই অ্যালুমিনিয়াম তো ধাতব প্রকৃতিরই। তারপর হচ্ছে সাধারণ অবস্থায় এ যৌগ গঠন করে না, হ্যাঁ নিয়ন যেহেতু আমাদের নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস যেহেতু, বা নোবেল গ্যাসও বলা হয়, তাই ও হচ্ছে কি যৌগ গঠন করে না। তার মানে এখানে 1 2 3 তিনটাই হচ্ছে সঠিক উত্তর, রাইট? এক্স্যাক্টলি, 17 আনসার হচ্ছে ডি। আসো এবার একটু এটা তাড়াতাড়ি দেখে ফেলি, যে নিউট্রনের আপেক্ষিক ভর কত ধরা হয়, আপেক্ষিক ভর কত ধরা হয়। এখানে অনেকে একটা ভুল করে, হ্যাঁ, আমাকে কিন্তু এখানে প্রকৃত ভর বলে নাই। তোমরা অনেকেই হয়তো সি ডি উত্তর করতে পারো, এই পাশের উত্তরগুলো তখন হওয়ার সম্ভাবনা ছিল যদি প্রকৃত বলতো। সো প্রথম কথা, শুরুতেই সি আর ডি বাদ। আমরা তো জানি নিউট্রনের যে আপেক্ষিক ভর সেটা হচ্ছে 1 ধরা হয়, আপেক্ষিক ভরটা 1 ধরা হয়। 4 আনসার হচ্ছে বি, রাইট? 19 নাম্বারটা তোমরা বলো তো, রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? কারণ এটা তো তোমাদের একদম বইয়ের জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে এই টাইপের তথ্যগুলা যে যত ভালো মুখস্থ রাখতে পারে সে তত ভালো পারবে আর কি। আমরা একটু আগে বিভিন্ন টাইপের প্রবলেম দেখছি যেগুলো একটু চিন্তা করা লাগে, ম্যাথ করা লাগে, বাট এটা কিন্তু তুমি পরীক্ষার সময় চিন্তা করে কিছু বের করতে পারবে না। তুমি যদি বই পড়ে থাকো, বইয়ে যদি তথ্যটা তুমি দেখে থাকো, মনে থাকলে তাহলে পারবা আনসার করতে, না হলে নাই, এরকম আর কি ব্যাপারটা। এটার আনসার হচ্ছে হবে আমাদের এ, ফসফরাস। ওকে, এটা হচ্ছে আনসার হবে এ, লিউকোমিয়া ব্যবহার করা হয়। ওকে, যেমন এই কোয়েশ্চেনটাই অনেকের সেটে হয়তো অন্য কোনো একটা যে আইসোটোপ সেটার ব্যবহার আসছে, তাই না? তো তোমাদের বইতে ওই যে 6 7টা আইসোটোপের ব্যবহার লেখা আছে না, আয়োডিন কি কাজে ব্যবহার করা হয়, বা হচ্ছে কোবাল্ট কোন কাজে ব্যবহার করা হয়, হ্যাঁ কোবাল্ট 60 বা আয়োডিন 131, ঠিক আছে, কোনটা হচ্ছে গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই জিনিসগুলো কিন্তু একটু পড়ে নিবা, এগুলো থেকে কিন্তু আসে এমসিকিউ অনেক সময়। শুধু তো এমসিকিউ না, সৃজনশীলে তোমরা হয়তো দেখছো যে ঘতে আসছে এরকম কয়েকটা আইসোটোপ দিয়ে তারা কোনটা কোন কাজে লাগে এরকম ব্যবহারগুলো লিখতে বলছিল, এরকম একটা কোয়েশ্চেন। ওকে, আচ্ছা 20 নাম্বারটা কি বলছে, নিচের কোন মৌলগুলোর ক্ষেত্রে ডোবেইনারের ত্রয়ী সূত্র লক্ষ্য করা যায়? ডোবেইনারের ত্রয়ী সূত্র, ডোবেইনারের ত্রয়ী সূত্র, এই যে প্রথমটার থার্ডটা, এই যে মনে করো 3টা মৌল আছে, এ বি সি, হ্যাঁ এ বি সি, এদের যেই ভর, এ প্লাস সি, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখা যায় যে বি এর যে ভরটা সেটার সমান হয়। এবং এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর এই কোয়েশ্চেনটার জন্য হচ্ছে হবে এ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম এই যে এরা এইভাবে থাকে না একই পর্যায়ে, লিথিয়াম একই গ্রুপে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তার মানে এখানে কি বলা হচ্ছে, তুমি লিথিয়াম আর পটাশিয়ামের ভর যদি, এই যে এম দিয়ে ভর বুঝাচ্ছি, এই দুইটা যোগ করে 2 দিয়ে যদি ভাগ দাও, তাহলে হচ্ছে সেটা আমাদের সমান হবে সোডিয়ামের। ওকে, ডোবিনারের ত্রয়ী সূত্র। ওকে, তারপরে 21-এর আনসার একজন বলছো এ হবে। দেখা যাক, পর্যায় সারণীর 6 নং পর্যায়ে কতটি মৌল আছে? পর্যায় সারণীর 6 নং পর্যায়ে কতটি মৌল আছে? 21-এর আনসার, হ্যাঁ ঠিক আছে, এটা এই হবে। এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এটা একটু মনে রাখবে এইভাবে, এই সংখ্যাটা 2 8 8 18 18 32, এই জিনিসটা একটু মনে রাখবা। 2 8 8 18 18 32, 2 8 8 18 18 32, হ্যাঁ 2 8 8 18 18 32। তার মানে এখানে কি হচ্ছে, এখানে আমরা বুঝাতে যাচ্ছি যে এটা হচ্ছে প্রথম পর্যায়ে কতটা মৌল, এটা দ্বিতীয় পর্যায়ে, আচ্ছা না বাংলায় না লিখি তাহলে হচ্ছে ওই যে আবার ইংলিশে এটা আছে তো কনফিউশন হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে প্রথম পর্যায়ে মৌল সংখ্যা, এটা দ্বিতীয় পর্যায়ে, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ। তার মানে যে উত্তর দিয়েছো সঠিক হয়েছে। ওকে, সো 21-এর আনসার হচ্ছে এ হবে। এই পেজে তার মানে দুইটার আনসার ইয়ে ছিল। চলো সামনের দিকে যাই, এই যে ল্যান্থানাইড একটা, অ্যাক্টিনাইড একটা, কেউ কেউ ল্যান্থানাইডের কোয়েশ্চেনটা পাইছো, কেউ কেউ অ্যাক্টিনাইডেরটা পাইছো, তাই না? অ্যাক্টিনের সারির মৌলগুলোর জন্য পারমাণবিক সংখ্যা কত হয়? ল্যান্থানাইড কিন্তু বলে নাই, অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড কত হবে? 22-এর এ হবে নাকি বি হবে? আমি বলে দিই, যেমন কথা হচ্ছে আমাদের এখানে এই সি আর ডি তো আনসার হবেই না, সি আর ডি আনসার হবে না, এ আর বি এর মধ্যে তোমরা বলো। ল্যান্থানাইড অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড, অ্যাক্টিনাইড বলছে কিন্তু। সো ল্যান্থানাইড কিন্তু থাকে হচ্ছে আমার উপরের দিকে, তাই না? আর অ্যাক্টিনাইড থাকে এই যে পরের এখানে। সো ল্যান্থানাইড গুলো হয় হচ্ছে এই যে 57 থেকে 71, আর অ্যাক্টিনাইড হয় হচ্ছে 89 থেকে 103। সো সঠিক উত্তর হচ্ছে আমাদের বি, যেহেতু অ্যাক্টিনাইড জানতে চাচ্ছে। ওকে, এরপর বলা হচ্ছে পর্যায় সারণীর দিকে লক্ষ্য করলে আমরা কি দেখতে পারি? হ্যাঁ, পর্যায় সারণীর দিকে লক্ষ্য করলে তো আমরা অনেক কিছুই দেখতে পারি, এই অপশনগুলো থেকে বুঝতে হবে মৌলের ধাতব ধর্ম, পর্যাবৃত্ত ধর্ম। হ্যাঁ, একদম সঠিক কথা। একই গ্রুপে উপর থেকে নিচে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, না না এটা একদম ভুল কথা। ধর্ম পরিবর্তিত হয় হচ্ছে একই পর্যায়ে,
এই যে আমি যদি বাম থেকে ডানে যাই তখন হয়তো ধর্ম কোনোটা বাড়ে কোনোটা কমে, কিন্তু গ্রুপে তো ধর্ম একই থাকে, যেমন হ্যালোজেন সবগুলা, তাই না? একই গ্রুপের, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে হ্যালোজেন গুলা, তাদের ভরগুলা সেম না, মানে ধর্মগুলা সেম না, কাছাকাছি ধর্মই তো, তাই না? সো পরিবর্তন হচ্ছে পর্যায়ে বাম থেকে ডানে। ওকে। আচ্ছা, হিলিয়ামের অবস্থানে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। হ্যাঁ, এটা একদম সঠিক। তোমাদের বইতে তো আলাদা একটা প্যারা করেই আছে, ওই যে হাইড্রোজেন আর হিলিয়ামের ব্যতিক্রমী অবস্থান। যেমন হাইড্রোজেন ধাতু না, কিন্তু আমরা রাখি হচ্ছে ওই যে ধাতুগুলার সাথে। আবার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখে, এই যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, ইলেকট্রন বিন্যাস দেখে মনে হবে যে ওকে তো গ্রুপ 2 তে রাখার কথা, কিন্তু আমরা রাখি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে, কারণ ধর্ম মিলে তাদের সাথে। ওকে। সো এখানে হচ্ছে আমাদের সঠিক উত্তর যেটা হবে 1 ও 3, তাই না? এই যে প্রথমটা 1 ও 3 সঠিক উত্তর, 1 ও 3। ওকে, নিচের কোন মৌলটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার তৈরি করে? শোনো, এটা বোঝার সবচেয়ে উপায় হচ্ছে এই যে দেখো, ক্ষারের কথা বলা না, ক্ষার বলা মানেই দেখবা যে এখানে ধাতুর কোন একটা ব্যাপার থাকবেই, ধাতুর কোন একটা ব্যাপার থাকবেই, হ্যাঁ। আর আরো স্পেসিফিক্যালি যদি বলি, সেই ক্ষেত্রে গ্রুপ 1-এ যে ধাতুগুলো আছে তাদের একটা ব্যাপার থাকবে। আরো স্পেসিফিক্যালি যদি বলি, গ্রুপ 1-এ যারা আছে তারা, সো গ্রুপ 1-এ কারা আছে? ওই যে আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাই না? এরাই তো। সো এখানে সঠিক উত্তর কিন্তু হবে হচ্ছে আমাদের এ, সঠিক উত্তর এ হবে। তোমরা কিন্তু এটা জানো, এই যে পটাশিয়ামের সাথে আমি যদি পানির রিয়াকশন দিই, তখন হচ্ছে আমার পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস, এই যে এই দুইটা যৌগ পাওয়া যায়। একটা পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর হচ্ছে ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার। ঠিক একইভাবে উল্টাটা মনে রাখবা। শুনো, দুইটা জিনিস, একটা হচ্ছে এটা একটু এডিশনাল ইনফরমেশনটা এখানে দিয়ে দিই। এই যে আমাদের ধাতু, ধাতুর যে অক্সাইড, মেটাল যে অক্সাইড গুলা, তারা হচ্ছে ক্ষারধর্মী হয়, তারা হচ্ছে ক্ষারধর্মী হয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করো, পটাশিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করো, এরকম, ঠিক আছে? ঠিক একইভাবে উল্টাটা বলা যায় কি, ধাতুর অক্সাইড যদি ক্ষারধর্মী হয়, অধাতুর যে অক্সাইড, তোমরাই বুঝতে পারতেছো, তারা হবে অ্যাসিড ধর্মী। উদাহরণ হিসেবে নিতে পারো H2SO4, এই যে অধাতুর অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড থেকে পাওয়া যায় H2SO4, হ্যাঁ। বা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড, এরকম, ঠিক আছে? ওকে। তারপর 25-এর আনসার কি হবে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের কোন ক্রমটা সঠিক? ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোনটা সঠিক? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাই তো সঠিক হবে, তাই না? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে 25 নম্বরের আনসার হচ্ছে আমাদের বি, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি। চলো সামনের দিকে যাই। এবার এ আর বি যৌগটা তোমার শনাক্ত করতে হবে, শনাক্ত করে এরপর উত্তরগুলা দিতে হবে, ঠিক আছে? সো এ দেখো, এটা চেনা খুবই সহজ, দেখাই যাচ্ছে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন মানে এটা কি হবে? হাইড্রোজেন হবে, নো ডাউট। আর এবার যদি একটু খেয়াল করো, এই মৌলটা নিয়ে আমরা একটু আগেই কথা বলে আসছি, দুইটা আছে, দুইটার পরে 8টা আছে, আর বাইরে 7টা আছে, সো 3টা যোগ করলে হয় হচ্ছে এখানে 17। তার মানে অবশ্যই যৌগটা কি হবে? একজন হচ্ছে হাইড্রোজেন আর একজন হচ্ছে ক্লোরিন, HCl, তাই না? এটা হচ্ছে যৌগটা। কি বলছে? এবি যৌগটার প্রকৃতি কিরূপ? অবশ্যই সমযোজী। HCl এর প্রকৃতি সমযোজী, কোভ্যালেন্ট যৌগ, তাই না? কোভ্যালেন্ট কম্পাউন্ড। এরপর বলছে কি, এবি যৌগের ক্ষেত্রে বলা যায় স্ফটিক গঠন করতে পারে? কোনোভাবেই না। স্ফটিক গঠন করার ধর্ম হচ্ছে আমাদের আয়নিক যৌগের, আয়নিক যৌগের, লাইক এক্সাম্পল দেওয়া যায় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ওরা হচ্ছে স্ফটিক গঠন করে, তাই না? আচ্ছা, নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, হ্যাঁ অবশ্যই, সমযোজী যৌগ মানেই তো নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আর বলছে যে ভ্যান ডার ওয়ালস বল দ্বারা অন্যান্য সাথে, হ্যাঁ সমযোজী যৌগ মানেই হচ্ছে ভ্যান ডার ওয়ালস বলের ব্যাপারটা থাকবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3, এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের 2 ও 3। তার মানে 27 আনসার হচ্ছে বি, 26A 27B। সো উদ্দীপক দেখে আনসার করার মতো বেশ ভালো কোশ্চেন কিন্তু, হ্যাঁ। 26A 27B। নিচের কোন যোগটা সঠিক, মানে কোনটা সংকেত সঠিক বলছে, তাই না? ওকে, দেখি আসলে এখানে কোনটা সংকেতটা এখানে সঠিক। ও, এটা তো দেখে বোঝা যাচ্ছে আমাদের সংকেত যদি সঠিক বলি তাহলে বি। হ্যাঁ, এখানে একটু খেয়াল রাখতে হবে কোনটা ভুল বলছে নাকি কোনটা সঠিক বলছে, তাই না? যেমন আমি যদি বাকিগুলার সঠিক যে সংকেত সেটাও দেখি, এই দেখো, এটা তো ভুল, এটা কি হবে? ম্যাগনেসিয়াম, এইটা 3 হবে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এই যে আমাদের PO4 যেটা, সেটা তো এখানে হবে হচ্ছে 2, তাই না? ওই যে একজনেরটা আরেকজনে এক্সচেঞ্জ হয়, রাইট? এটা ঠিক আছে, কারণ ফসফেটের এই 3টা এখানে আসছে, ওকে। সোডিয়াম নাইট্রেট, এটার সংকেত হবে Na NO3, কারণ দুইজনেরই হচ্ছে চার্জ 1 করে, তাই এটা সমান সমান হবে। আর এটা হবে KHSO4, এই যে এটা। পোলার দ্রাবকে নিচের কোন যৌগটির দ্রাব্যতা সর্বোচ্চ? পোলার দ্রাবক মানে কি, যে দ্রাবকের মধ্যে প্লাসও থাকে মাইনাস থাকে। তার মানে এই পোলার দ্রাবকে সেই দ্রবীভূত হবে যার নিজের মধ্যেও, সাপোজ এই যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, যার নিজের মধ্যেও প্লাস আছে মাইনাস আছে। তার মানে আমার দেখা লাগবে আয়নিক যৌগ কোনটা আছে, আয়নিক যৌগ যেটা, সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ দ্রবীভূত হবে। তার মানে KCl, KCl হচ্ছে সর্বোচ্চ দ্রবীভূত হবে। ওকে। অর্থাৎ 28-এর আনসার হচ্ছে বি, আর আমাদের 29-এর আনসার হচ্ছে বি। ও, দুইটাই এখানে বি।
28 29 দুইটাই হচ্ছে বি। ওকে, চলো তাহলে সামনের দিকে যাই। কোন মৌলটা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? এটা তো আমরা সবাই জানি, এটা মনে হয় মানে দেখার সাথে সাথে উত্তর করার মতো একটা কোয়েশ্চেন, তাই না? এই যে আয়রন, আয়রনের তো এই যে Fe2+ আর Fe3+, তাই না? এই যৌগগুলা নিয়ে তো আমরা কত কাজ করছি। FeCl2, FeCl3, রেগুলারই কেমিস্ট্রি কোয়েশ্চেনে এটা পাওয়া যায়, রেগুলারই কোনো না কোনো কোয়েশ্চেনে এটা পাওয়া যায়। ওকে, আচ্ছা তারপর কি বলছে, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে প্রথম শক্তি স্তরে থাকায় এত জুল শক্তি বিকিরিত হয়। ওকে, বলছে যে বিকিরিত শক্তির কম্পাঙ্ক কত। এটা জাস্ট ডিরেক্ট ফর্মুলা, একটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের E = H F বা এইচ মিও লিখতে পারো, যাই লিখো না কেন তোমরা, এই যে এটাও লিখতে পারো, যেভাবে লিখো না কেন। তো এখানে আমাদের কি কি দেওয়া, এই যে এনার্জিটা, যেটা শক্তির মানটা দেওয়া, আর হচ্ছে আমার কম্পাঙ্ক জানতে চাচ্ছে, অর্থাৎ F হবে E/H। আর প্ল্যাঙ্কের ধ্রুবকের মান তো জানোই আশা করি, তাই না? 6.626 ইন্টু 10⁻34, এটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি, আমার আনসার যেটা চলে আসবে, 31-এর আনসার চলে আসবে হচ্ছে এ। ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে এ। ওকে, চলো তাহলে সামনের দিকে যাই। এরপর হচ্ছে বলা, 1 লিটার 200 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবীভূত করলে, 1 লিটার দ্রবণে 200 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবীভূত করলে মোলারিটি কত? ওকে, মোলারিটির সূত্র তো সরাসরি, আশা করি তোমরা এটা জানো, সরাসরি সূত্রটা আমরা কি ইউজ করতে পারি, যে আমাদের এস, এটা হচ্ছে যদি মোলারিটি হয়, আমাদের সূত্রটা হবে W/M V। ভি হচ্ছে লিটারে বসাবো। আবার তোমরা অনেকে এটাও ইউজ করতে পারো, যার যেটা সুবিধা ইউজ করো, কোনো অসুবিধা নাই। ডাব্লিউ বসাও, উপরে 1000 দিয়ে গুণ দাও, নিচে এম দাও, আর এখানে ভিটা মিলিলিটারে দাও। জাস্ট এই ভুলটা করবা না, অনেকে এই জায়গায় একটা গন্ডগোল করে। হ্যাঁ, মিলিলিটারে যদি বসাই তখন 1000টা উপরে দিতে হয়, আর যদি লিটারে ভলিউমটা বসাই তখন 1000 দিতে হয় না। সহজ হিসাব। কারণ কি, 1 লিটার সমানই তো 1000 মিলিলিটার, এই জন্য এক জায়গায় 1000 থাকে আর এক জায়গায় 1000 থাকে না। কিন্তু কখনোই উল্টাটা করবা না, যে লিটারটা 1000 দিছো আর মিলিলিটারটা 1000 দাও নাই, উল্টা কাজটা করবা না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। ওকে, তাহলে দেখো এখানে আমাদের ক্যালকুলেশন কি হবে। বইয়ে এটা ছিল না কোনটা, এই কোয়েশ্চেনটা নিয়ে বলছো, কোয়েশ্চেন তো সরাসরি থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু সূত্র তো আছে, তাই না? এই যে মোলারিটি বের করার সূত্র খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা এখানে যদি ডাটাগুলো বসাই, ডাব্লিউ, এই ভরটা দেওয়া কত, 200 গ্রাম, তাই না? এটা 200 গ্রাম। তারপরে কোন সূত্র দিয়ে করব, যেহেতু কোয়েশ্চেনে লিটারে মানটা দেওয়া, আমি লিটারের সূত্রটা দিয়ে করি, খামাখা আবার 1000 মিলিলিটার নিব। আবার দেখো, কেউ যদি মিলিলিটারে করতে চাও, সে কি করতা, 1000 লিখতা উপরে, আবার 1000 লিখতা। সো কাটাকাটি তো এমনিতেও যাইতো, তাই না? সো তুমি 1 লিটার লেখো আর 1000 মিলিলিটার দিয়ে করো, যাই করো একই কথা। জাস্ট খেয়াল রাখবা 1000 দিতে হবে নাকি হবে না সেটা। আর পটাশিয়াম ডাইক্রোমেটের যে ভরটা, সেটা যদি তুমি হিসাব করো, সেটা চলে আসবে 294, 294 গ্রাম। সো এই তো 294 গ্রাম। তাহলে আমি এই যে দেখো, ডাব্লিউ বসাইছি, এম বসাইছি, ভলিউম বসাইছি, আমার কি চলে আসবে, এসটা চলে আসবে, মোলারিটিটা চলে আসবে। এখানে মোলারিটি কারেক্ট আনসার হচ্ছে আমাদের হবে বি, 0.68, 0.68 মোলার, 0.68 মোলার। ওকে, হ্যাঁ হ্যাঁ, কারো কারো সেটে দেখলাম যে এই জায়গায় ছিল হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, সিস্টেম তো একই, তাই না? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হয়তো কেউ কেউ পাইছো, তাই না? রেজাল্ট কবে দিবে? রেজাল্ট ওই যে কাল পরশুর মধ্যে দিয়ে দিবে। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে, এখানে আমি একটু সময় নষ্ট করবো না, একদম সরাসরি বইয়ের কোয়েশ্চেন, 7টা হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে, 7টা। হ্যাঁ, আচ্ছা, কর্পূরে কার্বনের শতকরা সংযুক্তি কত, একটু দেখো তো। 34 নাম্বার আর 35 নাম্বার কোয়েশ্চেনটা একই টাইপের না? একই টাইপের, শতকরা সংযুক্তি বের করতে হয়। তো শতকরা সংযুক্তি বের করার নিয়ম যেটা করতে হয়, সেটা একটু তোমাদেরকে বলে দিই। সাপোজ কার্বনের জন্য বলছে, তাই না? তাহলে আমি উপরে রাখবো কার্বনের ভর, উপরে রাখবো কার্বনের যেই ভর সেটা, আর নিচে রাখবো টোটাল ভর, আর নিচে রাখবো হচ্ছে টোটাল ভর, এই যে কর্পূরের যে টোটাল ভরটা সেটা। এরপর সেটাকে গুণ দিয়ে দিব হচ্ছে 100% দিয়ে, ব্যাস। তাহলে হচ্ছে শতকরা যে পরিমাণটা, সেটা বের হয়ে যাবে আমাদের এখানে। আমি যদি ক্যালকুলেশনটা তোমাদের দেখাই, এই যৌগটার টোটাল ভর আসবে হচ্ছে 152। আর দেখো, কার্বনেরটা তো মুখে মুখেই করা যায়, একটা কার্বনের 12, কার্বন আছে 10টা, তাহলে 12×10 = 120। এই তো, এরপর 100 দিয়ে গুণ। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের আনসার চলে আসবে হচ্ছে এখানে বি, 78.95%, 78.95%। ওকে, আর নিচেরটা কি হবে, 35 নাম্বারটা? একই তো, প্রসেস তো একই, তাই না? আশা করি এটা আর দেখানো লাগবে না। আণবিক সংকেত দেওয়া আছে, শতকরা সংযুক্তি জানতে চাচ্ছে, একই প্রসেস, যে যার যারটা বের করবা, তারটাকে উপরে রাখবা, আর টোটালটা, মোট যে ভরটা সেটাকে হচ্ছে নিচে রাখবা। সো 35 নাম্বারের আনসার হচ্ছে আমাদের হবে এ, 35 নাম্বারের আনসার হচ্ছে এ হবে। আমি আর 35 নাম্বারটা সময় নষ্ট করলাম না, কারণ 34 আর 35 একই জিনিস, কাইন্ড অফ একই জিনিস। হ্যাঁ,
ওকে, চলো তাহলে ডানে যাই। এরপরে তারপর হচ্ছে আমাদের বলা তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কোন রশ্মি স্বতঃস্ফূর্ত হয়ে তিনটে নির্গত হয়, আলফা বিটা গামা তিনটে নির্গত হয়। 36 আনসার হচ্ছে ডি। তার মানে এই কোয়েশ্চেনটা তো বেশি কষ্ট করা লাগতেছে না, দেখে উত্তর দিয়ে দেওয়া যায় এরকম। কোবাল্টের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? দেখি এটা তোমরা বলো এবার। একটু আগে প্রসেসটা দেখালামই, হ্যাঁ একটু আগে প্রসেসটা দেখালাম, এখন তুমি ইজিলি এটা বলতে পারবা আশা করি। কোবাল্টের যে সঠিক ইলেকট্রন বিন্যাস সেটা কত? কোবাল্টের পারমাণবিক সংখ্যাটা আমি বলে দিই। কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। দেখো এখন এটা তোমার এমসিকিউ তো উত্তর দিতে 2 সেকেন্ড লাগবে সর্বোচ্চ, 1 সেকেন্ডও লাগতে পারে, ধরো আমি বৃত্ত ভরাট সহ ধরলাম 2 সেকেন্ড লাগবে। কোবাল্টের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? কোবাল্টের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা এটা বলতে। ওকে, দেখো কি হবে এটা। 32 33 নাম্বারের আনসার। ওকে, 32 33 নাম্বার। 32 ছিল বি আর 33 ছিল এ। 32 ছিল বি, 33 ছিল এ। 37 কি হবে? 37 37 37 কি হবে? প্রসেসটা তো বলেই দিলাম যে একটু আগে আমরা কিন্তু দেখলাম, হ্যাঁ কোবাল্টের ইলেকট্রন বিন্যাস এই যে এই 27 দেখে উত্তর করে দেওয়া যায়। এই 27, এই যে এই 27 দেখে কিন্তু উত্তর করে দেওয়া যায়। তার মানে 7 আর 2, 2 আর 7 আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। 37 এর আনসার হচ্ছে এ, তাই না? দেখে উত্তর করে দেওয়া যায়। টপ 50-তে না থাকলে কি রেজাল্ট এসএমএস করে জানানো হবে না? সবাইকে রেজাল্ট এসএমএস করে জানানো হবে, যারা যারা পরীক্ষা দিছো সবাইকে রেজাল্ট জানানো হবে। তুমি এখন টপ 50-তে থাকো, টপ 500-এ থাকো, টপ 5000-এ থাকো, যততেই থাকো না কেন রেজাল্ট জানানো হবে যদি পরীক্ষা দিয়ে থাকো। ওকে, আচ্ছা। এই যে তোমাদের যে এই টাইপের কোয়েশ্চেন গুলো আসছে, হ্যাঁ তার মধ্যে অন্যতম একটা ভালো কোয়েশ্চেন ছিল এইটা। ভালো কোয়েশ্চেন বলতে ওই যে একটু সময় লাগে দেখে উত্তর করে দেওয়া যায় এরকম না। 38 নাম্বারটা, হ্যাঁ 39-এর আনসার তো বুঝে যাচ্ছে যে যৌগ গঠনকালে আয়োডিন কোন নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তুমি ছোট একটা উদাহরণ দিয়ে চিন্তা করতে পারো। এই যে আমি আবারও যদি একটু লিখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর এদিকে আমি লিখলাম, এই যে বুঝছো তো, এদিকে 17 নাম্বার গ্রুপ আর এদিকে 18, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। হ্যাঁ আর লিখলাম না, আর লাগতেছে না। এখন আমরা কি জানি? যৌগ গঠনের সময় সব সময় কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস সেটার ইলেকট্রন বিন্যাস অর্জন করে, রাইট? সো ফ্লোরিন, ওর কাছাকাছি ইলেকট্রন বিন্যাস নিয়ন, ওই যে একটা ইলেকট্রন নিবে, একটা ইলেকট্রন নিয়ে নিয়নের মতো হয়ে যাবে। ক্লোরিন একটা নিয়ে আর্গনের মতো হবে, ব্রোমিন একটা নিয়ে ক্রিপ্টনের মতো হবে, আয়োডিন একটা নিয়ে জেননের মতো হয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের জেনন। ওকে, এবার আসো 38 নাম্বারটা যাই। 39 নাম্বারটা সহজ ছিল তাই আগে বলে দিলাম। 38 নাম্বারটা বলা, কার্বনিক অ্যাসিড নমুনায় অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? কোয়েশ্চেনটাকে আমি ব্রেকডাউন করতেছি, আমি কিন্তু ইচ্ছা করেই শুরুর অংশটা পড়েই নাই। আমি কতটুকু পড়ছি একটু দেখো। কার্বনিক অ্যাসিড নমুনায় অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, আমি এতটুকু পড়ছি। কারণ কি, আমি এখন ধাপে ধাপে এটা উত্তর করব। তুমি যদি শুরুতেই পুরো কোয়েশ্চেন পড়তে যাও তাহলে দেখবে একটু কনফিউশন লাগতেছে যে কি রেখে কি ধরবা। হ্যাঁ, একটু খেয়াল করো। একটু আমরা যদি ধাপে ধাপে দেখি, হ্যাঁ প্রথমে যদি বলি কার্বনিক অ্যাসিডে অণুর সংখ্যা কত? H2CO3, একটা H2CO3, এটাতে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা হচ্ছে এই যে এটা 6.023 ইন্টু 10^23। ওকে, এতটুকু গেল। এবার আসো, এটা তো হচ্ছে পুরা একটা যেই কার্বনিক অ্যাসিড সেটাতে, অর্থাৎ একটা কার্বনিক অ্যাসিডের ভরটা কত আবার? কার্বনিক অ্যাসিডের যে ভর, আণবিক ভর, সেটা কত দাঁড়ায়? আণবিক ভর বের করলে এটা দাঁড়াবে হচ্ছে তোমার 62। 62। তাহলে দেখো প্রথমে আমি কি জানি? আমি জানি যে 62 গ্রাম এই যে আমাদের কার্বনিক অ্যাসিড সেটাতে অণুর সংখ্যা কতটা, অ্যাভোগাড্রোর সংখ্যা সমান। এরপর আমি কি বের করলাম? 1 গ্রামে কতটা আছে সেটা। কেন 1 গ্রামে বের করলাম? দেখো কোয়েশ্চেনে চাইছে 100 গ্রামে কত আছে সেটা। আমি যেহেতু ঐকিক নিয়ম করতে চাই তাই এই কোয়েশ্চেনটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো, কারণ আমি তো আগেই বলে নিলাম যে যতগুলা কোয়েশ্চেন আছে তার মধ্যে এটা অন্যতম একটা ভালো কোয়েশ্চেন, যেটা একটু করতে সময় লাগে, এই জন্য এটা একটু মনোযোগ দিয়ে দেখবো। ওকে, দেখো তো 62 গ্রামে আছে এতটুকু, 1 গ্রামে কতটুকু, তাহলে 100 গ্রামে কতটুকু। তাহলে এবার কি করব, 100টা গুণ দিয়ে দিব, ঐকিক নিয়ম, তাই না? এখন একটু তুমি চিন্তা করো, এতটুকু কাজ করার পর তুমি কি পাইছো আসলে। আবার একটু দেখো, প্রথমে আমরা ধরে নিছি যে এইখানে আমাদের পুরা একটা কার্বনিক অ্যাসিড যে এই পুরাটা অর্থাৎ 62 গ্রাম, 62 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু আছে, রাইট? আমরা কি দেখো অক্সিজেন পরমাণুর দিকে যাইও নাই। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা বের করলাম, তাহলে 1 গ্রামে কতটুকু আছে 62 দিয়ে ভাগ, আর তাহলে 100 গ্রামে কতটুকু আছে, কারণ কোয়েশ্চেনে 100 গ্রামের কথা বলা, তা 100 দিয়ে গুণ। এখন আমরা আসি, কিন্তু কোয়েশ্চেনে তো আমার কাছে অণু সংখ্যা জানতে চাই নাই, এটা তো আমি বের করছি এতটুকু পর্যন্ত অণু। আমার কাছে কোয়েশ্চেনে জানতে চাইছে পরমাণু সংখ্যা কত। তাহলে একটা কার্বনিক অ্যাসিডে পরমাণু কয়টা থাকে? 3টা থাকে, রাইট? সো এখানে আমরা কি করব, 3 দিয়ে গুণ দিয়ে দিব। ওকে, আনসার কি এখানেই শেষ? না, এখানে কিন্তু শেষ না। বলছে এই কার্বনিক অ্যাসিডটা আবার 62% বিশুদ্ধ।
তার মানে 100% বিশুদ্ধ না। 100% বিশুদ্ধ হলে এতটুকু যা করছি আনসার শেষ, এটাই আনসার ম্যাথের। কিন্তু 62% বিশুদ্ধ যেহেতু বলছে, অর্থাৎ 100-র মধ্যে আমার কাজ হবে শুধুমাত্র 62 নিয়ে। এবার দেখো ম্যাথের ডাটাটা ইচ্ছা করে এমন ভাবে দেওয়া যাতে সুন্দর মতো 62 62 কাটাকাটি, 100 100 কাটাকাটি, জাস্ট তোমার হচ্ছে এই যে 6.023 এটাকে 3 দিয়ে গুণ দিলেই কিন্তু হবে। এটাকে 3 দিয়ে গুণ দিলেই কিন্তু তোমার কাজ শেষ। আনসার আসবে হচ্ছে প্রথমটা 1.81 ইন্টু 10^24। 3 দিয়ে তুমি কখন গুণ দিতা না? যদি হচ্ছে বলতো যে অণুর সংখ্যা কত। আবার এখানে 3 দিয়ে গুণ না দিয়ে 2 দিয়ে গুণ দিতা কখন? যদি বলতো হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত। ঠিক আছে তখন। ওকে, সেম নাম্বার পেলে কি র্যাঙ্ক সেম হবে? হ্যাঁ, সেম নাম্বার পেলে ধরো তোমরা 3 জন 100 পাইছো, হ্যাঁ, তখন 3 জনই ফার্স্ট হবা। ওকে, আচ্ছা, তাহলে চলো সামনের দিকে যাই। 58 গ্রাম সোডিয়াম সালফেটকে কত আয়তনে দ্রবণে দ্রবীভূত করলে ঘনমাত্রা 0.7 মোলার হবে? এটা কিন্তু আমরা একটু আগে একটা ফর্মুলা দিয়ে দেখে আসছি না, ওইটারই ম্যাথ। দেখো এই যে এস ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইড বাই এম ভি। একটু আগে তোমার কাছে জানতে চাইছিল হচ্ছে এস, আর এখন জানতে চাচ্ছে ভি কত। সো এই যে ভিটাকে এক পাশে নিয়ে আসো, তুমি এখানে ডাব্লিউ ডিভাইড বাই এস এম। তাহলে ডাব্লিউ কত? 58 গ্রাম বলা। ওকে, এম কত বলা? এম হচ্ছে, এম তো আমাদের বের করতে হবে, সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভর। আর এস বলা হচ্ছে 0.7। আর আমাদের এখানে এমটা যদি ক্যালকুলেট করি, এম আসবে হচ্ছে 142। 142। ওকে, সো ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে আনসার এ। দেখো আগেরটার মতোই, একটু আগে আমরা এরকম একটা কোয়েশ্চেন দেখছি, কিন্তু একদম সেম টু সেম। জাস্ট আগেরটা এস জানতে চাইছে, আর এখন ভি জানতে চাইছে, পার্থক্য এতটুকুই। এবং দেখছো এখানে তোমাদের মানে ভুলটা কখন হইতো? ভুলটা হয়তো তখনই হতো যদি তুমি 1000 বসাতে একটু গন্ডগোল করতা। 38 আরেকবার, ঠিক আছে 38 আরেকবার বলি, ধাপে ধাপে বলি। দেখো প্রথমে আমি কি করলাম, ঐকিক নিয়ম করলাম। ঐকিক নিয়মটা কি রকম? যে বলছে যে কার্বনিক অ্যাসিড, এটাতে আমি অনুসংখ্যা আগে বের করলাম। এখন আমি তো জানি যে হ্যাঁ, কার্বনিক অ্যাসিডের আণবিক ভর 62 গ্রাম, এটা হচ্ছে ওর আণবিক ভর 62 গ্রাম। এখন 62 গ্রামে থাকবে হচ্ছে 6.023 ইন্টু 10^23। তারপর আমি হিসাব করলাম, আচ্ছা 62 গ্রামে যদি এতটুকু থাকে, তাহলে 1 গ্রামে কত? 62 দিয়ে ভাগ। আর তাহলে 100 গ্রামে কত? 100 দিয়ে গুণ, কারণ কোয়েশ্চেনে 100 গ্রামের কথা বলছে। গেল। এবার এটা তো বের করলাম অনুসংখ্যা, আমাকে জিজ্ঞেস করছে পরমাণু সংখ্যা কত। একটা অণুতে পরমাণু থাকে 3টা, তাই এই যে একটা অণু, এটাকে আমি গুণ দিয়ে দিছি এরপর 3 দিয়ে। এই যে এটাকে গুণ দিয়ে দিছি 3 দিয়ে। আবার বলছে যে এটা 62% বিশুদ্ধ। তার মানে পুরো অ্যামাউন্টটা নিয়ে কাজ করলে হবে না, আমার হচ্ছে এটার 100 ভাগের 62 ভাগ নিয়ে কাজ করতে হবে। এই যে টোটাল 100, এর মধ্যে 62% যেহেতু বিশুদ্ধ, এইটা নিয়ে আমার কাজ। এই তো, এই জন্য উপরে আবার 62 আসছে। তো এই 62 আর এই 62 কাটাকাটি গেছে, এই উপরে 100 আর নিচের 100 কাটাকাটি গেছে। ডেটাটাই ওইভাবে দেওয়া যাতে সুন্দর মতো কাজটা হয়ে যায়। ঠিক আছে, ওকে। 41, পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনকে উচ্চ তাপীয় চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে জৈব অ্যাসিড। এটা হচ্ছে ডিরেক্ট উত্তর, জৈব অ্যাসিড। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হবে। চলো সামনের দিকে যাই। পেট্রোলিয়ামের আংশিক পাতনে কেরোসিন অংশের স্ফুটনাঙ্ক কত? এটা হচ্ছে ওই যে ডিস্টিলেশন যে করা হয়, হ্যাঁ, ওই যে পাতন যে করা হয়, আংশিক পাতনের মাধ্যমে পেট্রোলিয়াম থেকে যে তেলগুলাকে আলাদা করা হয়, কেরোসিন আলাদা করা হয়, ডিজেল আলাদা করা হয়, অকটেন আলাদা করা হয়, ওইখানে কিন্তু এই জিনিসগুলো ছিল। এবং তোমরা দেখবে যে বইয়ের একটা পাতা, আমি যদি ভুল না হয়, এই যে বইটা এইভাবে বাম পাশের একটা পাতাতেই এইভাবে সিরিয়ালি হচ্ছে সবগুলা কোনটা কত টেম্পারেচারে বা কোনটার জন্য কি প্রযোজ্য, এই টাইপের ইনফরমেশন দেওয়া। ইনফ্যাক্ট এই যে 43 নম্বর কোয়েশ্চেনটাও, 42 আর 43 নম্বর কোয়েশ্চেনটা বইয়ের একই পাতা থেকে আসছে, একদম হুবহু। ইনফ্যাক্ট 41 নাম্বারটাও, তাই না? এই যে 41 নাম্বারটাও বলা যায় কাইন্ড অফ। 42 আর 43 তো পুরো এক পাতা থেকে আসছে। 42-এর আনসার হচ্ছে আমাদের সি হবে, আর 43-এর আনসার যেটা হবে সেটা হচ্ছে সি হবে। এখন এই টাইপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে এটাই বলতেছিলাম, দেখো তোমরা এগুলো একদম পড়বা না যে তা না। অবশ্যই তুমি যখন রেগুলার প্রিপারেশন নিচ্ছ, পড়ে রাখো, একটু মুখস্থ করার চেষ্টা করো যতটুকু পারো। কিন্তু একবার বসে এগুলো কখনো মুখস্থ হয় না, 2-3 বার পড়লে যে একটু মুখস্থ হয়। আমি যদি আমার পার্সোনাল মতামত দেই, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলা অনেকদিন ধরে মনে রেখে কোনো লাভ নাই। হ্যাঁ, 43 মনে রাখা যায়, কিন্তু ধরো এই যে 42-এর এই টেম্পারেচার গুলা, সেই ক্ষেত্রে তুমি পড়ার সময় একবার পড়বা, সময়গুলো একবার লিখে রাখবা, ব্যাস, এরপর এটা রেখে দাও। এরপর পরীক্ষার আগের দিন, হ্যাঁ, বা হচ্ছে পরীক্ষার দিন সকালে, তখন একবার দেখে যাও। কারণ এই টাইপের ইনফরমেশন হচ্ছে এমন ইনফরমেশন যেগুলো হচ্ছে তুমি যত রিসেন্ট দেখবা তত মনে থাকবে। আর আদারওয়াইজ এগুলো মুখস্থ করে তো অনেকদিন মনে রাখা যায় না। হ্যাঁ, তো এই কারণে বলা। ওকে, আচ্ছা, তারপর আসে অ্যালিফেটিক শব্দের অর্থ কি? অ্যালিফেটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, একদম বইয়ের উত্তর। ঠিক আছে, নিচের কোনটা অ্যালকোহলের জন্য প্রযোজ্য? অনেকে কিন্তু এটা ভুল করছো,
কারণ দেখে মনে হয়েছে যে ভাই এটা তো উত্তর তো নাই কোশ্চেনে, আছে কিন্তু উত্তর। দেখো অ্যালকোহলের সংকেত কি, CnH2n+1OH, এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এই হাইড্রোজেনকে যদি আমি এইটার সাথে একসাথে লিখি, তাহলে কি আমি লিখতে পারি না CnH2n+2O? এই যে এটাই তো আমার অ্যালকোহলের সংকেত, একই জিনিস তো হইলো। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে এ। আবার কারো কারো সেটে অ্যালডিহাইড আসছে না, কারো কারো সেটে অ্যালডিহাইড আসছে না, তোমরা অ্যালডিহাইডেরটা জানো, CnH2n+1, তারপর হচ্ছে CHO, এই টাইপের একটা সংকেত, তাই না? সো কেউ কেউ হয়তো অপশন এটা দেখে বুঝো নাই যে এটা আর এটা একই কথা, CnH2nO, এটা আর এটা একই কথা। তাহলে তোমাকে একটু বলে দিই, তুমি যদি 2n+2O এইভাবে দেখো সেটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল। আর যদি দেখো CnH2nO অর্থাৎ +2 নাই, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আচ্ছা, কারো কারো আবার অ্যাসিডও আসছে, অ্যাসিডেরটাও দেখো, অ্যাসিডেরটাও আচ্ছা। ধরো আমি এবার একটু র্যান্ডমলি একটা বলি যে অ্যাসিডেরটা ধরো আমি পারি না, অ্যাসিডেরটা আমার মুখস্থ নাই, তোমাদেরও মুখস্থ নাই, কিন্তু তাও তুমি পরীক্ষার সময় কিভাবে বের করতে পারবা সেটা একটু দেখো। তুমি সবচেয়ে ছোট একটা অ্যাসিড, সুবিধাজনক একটা অ্যাসিড নিয়ে নাও, 2 কার্বনের নাও, তাহলেই সুবিধা হবে। এই যে CH3CH, একজন বলছে তার সেটে অ্যাসিডেরটা আসছে, কিন্তু অ্যাসিডের সাধারণ সংকেত আমি ধরো পারি না, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখো, এই ক্ষেত্রে আমি যদি এটা একটু একসাথে লিখি, কার্বন কয়টা আছে, একটা দুইটা, তাহলে লিখলাম C2, রাইট? তারপর এখানে হাইড্রোজেন কয়টা আছে, এই যে 3 আর 1 4টা, তাহলে আমি লিখলাম H4। আর হচ্ছে অক্সিজেন কয়টা আছে, দুইটা, তাহলে লিখলাম O2। অক্সিজেন তো সবসময় দুইটাই থাকবে, তাই না, C OH যেহেতু। তাহলে এবার একটু দেখো আমি কি লিখতে পারি, এটার সাধারণ সংকেত হচ্ছে CnH2nO2, লিখতে পারি না অ্যাসিডের সাধারণ সংকেত CnH2nO2? আমি এই কথাটাই বললাম যে ধরো আমি পারি না, আমি ভুলে গেছি, তো সেই ক্ষেত্রে আমি পরীক্ষার সময়টা বানাই নিতে পারবো আমার মতো করে। যেমন এই যে অ্যালকোহলেরটাও দেখো, অ্যালকোহল কোনটা, ইথানল নেই আমাদের, এই যে C2H5OH, এটা হচ্ছে ইথানলের সংকেত, তাই না? আসো এটা সাধারণ সংকেত বানাই। কার্বন কয়টা আছে, দুইটা। হাইড্রোজেন কয়টা আছে, 5 আর 1 6। অক্সিজেন কয়টা আছে, একটা। তাহলে কি আমি এটাকে লিখতে পারি না যে এটা হচ্ছে আমাদের CN, এই যে 2 × 2 = 4, 4 × 2 = 6 ও, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা নিজেরা যে কোনোটাই ভাবে বের করতে পারবা। ওকে, চলো তাহলে হচ্ছে এবার সামনের দিকে যাই। আমি তো এখানে তাহলে 3টা সেটেরটাই দেখাই দিলাম, তাই না? এই যে তোমার অ্যালডিহাইড আসছে, তারপর হচ্ছে অ্যালকোহল দিয়ে আসছে, তারপর হচ্ছে অ্যাসিড দিয়ে আসছে। ওকে, আসো এবার হচ্ছে পরের কোশ্চেনে যাই। নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ? এই যে এই জিনিস দেখা গেছে মানে হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যালডিহাইড শ্রেণীর প্রথম সদস্য কোনটা? ফর্মালডিহাইড প্রথম সদস্য, এই যে ফর্মালডিহাইড। এগুলো একদম ডিরেক্ট আনসার, ডিরেক্ট আনসার, বুঝেও দেওয়া যায় আবার মুখস্থ থেকেও দেওয়া যায়, যেভাবে সুবিধা আর কি। ঠিক আছে, তারপর দেখো এক্স একটা পদার্থ, ওয়াই একটা পদার্থ, জেড একটা পদার্থ, আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। এখন দেখো সলিড কঠিন অবস্থা থেকে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি করলে হয় লিকুইড, তারপরে আরো যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে গ্যাস। আর যদি উল্টাটা করি, অর্থাৎ গ্যাসকে ঠান্ডা করলে পাই লিকুইড, আর লিকুইডকে ঠান্ডা করলে পাই সলিড, তাই না? এই যে ভৌত অবস্থা নির্দেশ করছে বলছে। এখন বলছে এক্স এর ক্ষেত্রে কোনটা নির্দিষ্ট? এক্স হচ্ছে এই যে সলিড, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। এক্স এর ক্ষেত্রে তো সবই নির্দিষ্ট, আকার আয়তন ভর সবই তো নির্দিষ্ট, তাই না? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের হবে সবগুলো। আর 49 80 যে উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য, জেড এর নির্দিষ্ট অবস্থায় কোনো নির্দিষ্ট কোনো আয়তন নাই। জেড কি? জেড হচ্ছে গ্যাস। হ্যাঁ, কথা তো ঠিক, গ্যাসের তো কোনো আয়তন নাই, তার মানে 1 হচ্ছে সঠিক। এক্স অবস্থায় পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে, একদম সঠিক। এক্স এ আসলেই কাছাকাছি থাকে, কারণ কি সলিড না, এই যে সলিড এরকম হচ্ছে কাছাকাছি থাকে, এরকম থাকে। ওকে, আর ওয়াই অবস্থায় নির্দিষ্ট আকার আছে, না না এটা ভুল, তাই না? পানির তো নির্দিষ্ট আকার নাই, তরলের তো নির্দিষ্ট আকার নাই, তাই এটা সঠিক উত্তর হবে 1 ও 2। নেগেটিভ মার্ক কেমনে হবে? ওই যে 4 ভাগের 1 ভাগ, মানে মনে করো 4টা ভুল উত্তর দিছো, তখন কাটা যাবে -1। মানে একটা সঠিক উত্তর দেওয়া আর 4টা ভুল উত্তর দেওয়া একই কথা। একটা সঠিক উত্তর দিলেও পাবা 1, 4টা ভুল উত্তর দিলেও কাটা যাবে কত, -1। ঠিক আছে, সো আলটিমেটলি 0। ওকে, তারপর বলছে নিচের কোনটা সংযোজন বিক্রিয়া দেয়? একদম চোখ বন্ধ করে উত্তর না, চোখ খোলা রেখে দিও, উত্তর হচ্ছে এ। কিভাবে উত্তরটা দিব আমরা, মানে ইনস্ট্যান্টলি কিভাবে দিব? যখনই তুমি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড দেখবা, কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড দেখবা, তার মানে সেটা সংযোজন বিক্রিয়া দিবেই, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এটা হচ্ছে বুঝার উপায়, এটা হচ্ছে বুঝার উপায়। ওকে, এরপর দেখো উদ্দীপকের বিক্রিয়ক পদার্থে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত? চুনাপাথর বলছে, তাই না? চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এরপর জিজ্ঞেস করছে এই যে বিক্রিয়ক পদার্থটা, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটে, এটা বিদ্যমান পরমাণুর সংখ্যাটা কত? তো এটা তো আমাদের ম্যাথ করে বের করতে হবে, তাই না? আমাদের কিন্তু এখানে
আবারও দেখো ওই যে আগের যে ম্যাথটা সেটার মতো একটা ব্যাপার আছে, এখানে অণুর সংখ্যা চায় নাই, এখানে কিন্তু চাইছে পরমাণু সংখ্যা। এই ব্যাপারটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। তো দেখো টোটাল এখানে পরমাণু কয়টা আছে? 5টা। এটাও কিন্তু আগেরটার মতো ডিরেক্টলি করে ফেলা যায়, খুব ডিরেক্টলি করে ফেলা যায়, ঠিক আছে। আমি প্রথমে কার জন্য বের করব? 100-র জন্য বের করি, তাই না? কারণ কি, ক্যালসিয়াম কার্বনেটের যে আণবিক ভর সেটা হচ্ছে 100 গ্রাম। তো আমি জানি 100 গ্রামে থাকে কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমি আবারও, যারা ওই যে আগের ওই 38 নাম্বার ছিল মনে হয় ওইটা, যারা একটু বুঝতে সমস্যা হয়েছে, আবার দেখো এটা দেখো, একই ম্যাথ, একই ম্যাথ। 100 গ্রামে থাকে এতটুকু, তাহলে 1 গ্রামে থাকে 100 দিয়ে ভাগ। আর আমাকে জানতে চাইছে কত? 20 গ্রামের জন্য। তাহলে 20 গ্রামে কতটুকু থাকবে? এটাকে আমি 20 দিয়ে গুণ দিব, রাইট? ওই যে আগেরটার মতো ওই কি নিয়ম, একে কত, তারপর হচ্ছে আমি এখানে 100-তে কত, একে কত, তারপর 20-এ কত। ওকে, এখন দেখো এখানে বলছে যে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত। ক্যালসিয়াম কার্বনেটে পরমাণুর সংখ্যা কতটা, একটু কি তোমরা কমেন্ট বক্সে বলতে পারবা? প্রথমেই ভালো ছিল, কোনো অঙ্ক ছিল না, অঙ্ক তো মিক্সড, মাঝখানে মাঝখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, প্রথম দিকে মানে কোয়েশ্চেন গুলো একদম ডিরেক্ট আর কি, দেখেই পারা যায় ওরকমই ছিল। এটা কি বলতে পারবা যে ক্যালসিয়াম কার্বনেটের পরমাণু সংখ্যা কয়টা? সেটা দিয়ে আর কি গুণ দিতে হবে, তাইলেই তোমার ম্যাথ শেষ। এই যে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর, চুনাপাথরের টোটাল পরমাণু সংখ্যা কয়টা? আগেরটা ছিল তোমার ওই যে অক্সিজেনেরটা চাইছে, আর এটা বলছে টোটাল পরমাণু সংখ্যা কয়টা। টোটাল কয়টা? টোটাল কয়টা? টোটাল হচ্ছে 5টা ক্যালসিয়াম কার্বনেট, তাই না? এই যে দেখো, এবার তুমি যদি হিসাব করে যে ক্যালসিয়াম একটা, কার্বন একটা, আর অক্সিজেন 3টা, সো টোটাল 3, 4, 5, 5টা হয়। তাহলে 5 × 20 = 100। আর এখানেও আছে 5, 5 5 কাটাকাটি করো, এটা তো সরাসরি যা আছে তাই উত্তর। তো অনেক সহজ ছিল, মানে পারলে সহজ, না পারলে অবশ্যই মনে হবে যে অনেক কঠিন একটা জিনিস চাইছে। বাট যেটা বললাম, 38 নাম্বারটা আর 51 নাম্বারটা একদম সেম জিনিস, একদম সেম জিনিস। 5 দিয়ে গুণ করছো না, আবার এখানে 20 আর 100 আছে, সো 5 × 20 = 100। সো কাটাকাটি চলে যায়, যেটা আছে ওইটাই উত্তর, যেটা আছে ওইটাই উত্তর। আচ্ছা, প্রমাণ অবস্থায় উৎপন্ন এক্স গ্যাসটির আয়তন কত হবে? এক্স গ্যাসের আয়তন কত হবে দেখো, আমরা তো জানি, এই যে আমরা যদি বিক্রিয়াটা করি, এই ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাই, তাই না? এখন আমি এখানে 100 গ্রাম থেকে পাই ওই যে কত, 22.4 লিটার, তাই না? ঐকিক নিয়ম করো, 100 গ্রাম থেকে পাও 22.4 লিটার, সুতরাং 1 গ্রাম থেকে কতটুকু পাও? সুতরাং কোয়েশ্চেনে কত বলা, 20 গ্রাম, 20 গ্রাম থেকে কতটুকু পাও? ঐকিক নিয়ম। এটা কিন্তু এই টাইপের কোশ্চেন আমাদের সচরাচর বোর্ড পরীক্ষায় আসে, সচরাচর আসে, কিন্তু রিটেনেও আসে, এমসিকিউতে আসে। 100 গ্রামে কত, 1 গ্রামে কত, 20 গ্রামে কত, একদম ঐকিক নিয়ম। ওকে, এনে সংখ্যক না কেন পরমাণু? এনে সংখ্যকই তো বাইর হয়েছে, কারণ কি, আমি তো শুরুতে, এই যে শুরুতে তো অণু সংখ্যাটা বের করে নিচ্ছি। এখন একটা অণুতে যতটা পরমাণু সেভাবেই তো বের হবে, তাই না? একটা অণুতে যদি 5টা থাকে তাহলে এইটার 5 গুণ ওইটাতে থাকবে, ঠিক আছে। ওকে, এবার দেখো 53 নাম্বারটা, এটা তো সরাসরি বইয়ের উত্তর। দেখো এটা পারার আর একটু সহজ উপায় কি, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, কার্বন 3টা আছে, ফার্স্ট এটা দেখবা। তো তোমার এটা দেখে মনে হবে আচ্ছা, কার্বন 3টা আছে, এখান থেকে তো মনে হচ্ছে উত্তর এও হইতে পারে, আবার উত্তর হচ্ছে আমাদের সিও হইতে পারে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে সবসময় হচ্ছে আমাদের কার্বন সংখ্যার যে হিসাবটা, সেটা একটু খেয়াল করে দেখতে হয়। তুমি যদি একটু খেয়াল করে দেখো, এইখানে কার্বন সংখ্যার হিসাবটা ঠিকঠাক আছে, কারণ ডাবল বন্ডটা, দ্বিবন্ধনটা এখানে ছিল। তো আমাদের 53-র আনসার যেটা হবে, 53-র আনসার হবে হচ্ছে এ। 54 কি বলছে, নাইলন 6:6 এর ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের মনোমার, হ্যাঁ সত্যি কথা। ওই যে অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে এইটা, COOH, বইয়ে তো সংকেত আছেই তোমাদের, CH2, এটা মাঝখানে থাকে 4টা, আর হচ্ছে COOH। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডিপিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের অ্যাডিপিক অ্যাসিড, রাইট? ওকে, অ্যাডিপিক অ্যাসিড। এখন এটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, নাইলন 6:6 এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অ্যাডিপিক অ্যাসিডের মনোমার, সত্যি কথা। দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহার করা হয়, একদম বইতেই আছে। কৃত্রিম কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। কৃত্রিম কাপড় বলতে কৃত্রিম কাপড়ে যে সুতা টুতা এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের এখানে ডি, 1, 2, 3, তিনটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো তাহলে হচ্ছে এবার সামনের দিকে যাই। আচ্ছা আচ্ছা, একজন বলছো যে ভাইয়া 44 গ্রামে তো 22.4 লিটার, তাই না? আমি তো এখানে 44 গ্রামের সাপেক্ষে বের করব না, একটু খেয়াল করো। আমি এখানে যেটা বের করবো, না তুমি করতে পারো, সমস্যা নাই, তুমি করতে পারো, কিন্তু আমার এখানে তো ডেটাটা দেওয়া হচ্ছে 20 গ্রামের ডাটা দেওয়া। এই 20 গ্রাম আসলে কে? ক্যালসিয়াম কার্বনেট। এই জন্য আমার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে অঙ্ক করতে হবে যে 100 গ্রামে এত, একে কত, আর 20-এ কত, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ঘনীভবন পলিমার কোনটা? এই যে একটু আগে যেটা দেখছি সেটাই ঘনীভবন পলিমার, নাইলন 6:6, এইটাই ঘনীভবন পলিমার। পানির পাপ
পাইপ তৈরিতে কোনটা ব্যবহার করে? যে কোনো পাইপ তৈরিতে পিভিসি পাইপ ব্যবহার করা হয়। তো এখন টিভিতে তো অ্যাডভার্টাইজমেন্ট দেখাই যায়, তাই না? বিভিন্ন পিভিসি পাইপ, ওই যে দেখা যায় পিভিসি পাইপ এত শক্ত, পাইপের উপর দিয়ে হাতি হেঁটে যাচ্ছে তা হচ্ছে ভাঙে না, দেখছো না? ওরকম আর কি, পিভিসি পাইপ। ওকে, তারপর হচ্ছে কি বলা, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? একদম বইয়ের উত্তর, একদম বইয়ের উত্তর, খুবই সুন্দর একটা সংখ্যা, চারটাই নয়। 57 আনসার হচ্ছে এ। 58 আনসারও বইয়ের উত্তর। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ। ঠিক আছে, এই যে আমার সলভ করতে বা তোমাদেরকে বুঝাতে যেমন টাইম লাগতেছে, তোমরা সেটা থেকে কিন্তু নিজেরাও কি পরিমাণ টাইম নেওয়া উচিত সেটা বুঝতে পারার কথা। দেখো, এই যে এই উত্তরগুলা পরপর চারটা উত্তর বা 5-6টা উত্তরই বলা যায়, আমার এখানে কোনো তেমন লিখাই নাই, জাস্ট টিক দিয়ে যাওয়া, তার মানে কি এগুলা সরাসরি পারার মতো জিনিস। আর এখানে হচ্ছে কি, লিখা আছে, অঙ্ক করতে হয়েছে, তার মানে এগুলো একটু চিন্তা করে উত্তর দিতে হয়েছে। ব্যালেন্স এভাবেই করতে হয়, কিছু ম্যাথ থাকবে, কিছু ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে। তুমি হচ্ছে একটা ম্যাথের সমান টাইম নিবে কিসে? ওই 4-5টা বেসিক এমসিকিউ যেগুলো দেখলেই উত্তর পারা যায় সেগুলো উত্তর করাতে। ঠিক আছে, 52-র উত্তর হচ্ছে এ ছিল, 52-র উত্তর ছিল এ। আর 55 সি, 56 এ, 57 এ, 58 এ। ওকে, এরপর বলছে যে না না, 57 বইতেই আছে, 57 বইতেই আছে। যে বলছে 57 ভুল ছিল, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ একদম সরাসরি বইতেই আছে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে বিক্রিয়াটিতে কোনটি জারক? দেখো, সালফিউরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিডই কিন্তু বাই ডিফল্ট সে কিন্তু অবশ্যই জারক হিসেবে কাজ করবে, সে কিন্তু অবশ্যই জারক হিসেবে কাজ করবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বি, সালফিউরিক অ্যাসিড জারক। এখন দেখো, এরপর বলছে কি, বিক্রিয়াটিতে সালফিউরিক অ্যাসিডের বিজারণ ঘটেছে। দেখো, যার জারণ হয়েছে, হ্যাঁ মানে যে নিজে জারক সেই তো বিজারণ হবে, তারই তো বিজারণ হবে, তাই না? ঠিক একইভাবে দেখো, যদি সালফিউরিক অ্যাসিডের, এই যে দেখো এখানে আমি এ বি দিয়ে বলি একটু, এ প্লাস বি। সাপোজ আমি বললাম যে আমার এখানে এ হচ্ছে বি জারক আর বি হচ্ছে জারক, তার মানে কি, যে জারক সে নিজে কি হবে? নিজে কিন্তু সে বিজারিত হবে, জারকটা নিজে বিজারিত হবে। আর যে বিজারক সে নিজে কি হবে? নিজে হচ্ছে জারিত হবে। ওই যে একজন আরেকজনকে এক্সচেঞ্জ করবে, তাই না? সো এখানে ম্যাগনেসিয়ামের যে জারণ ঘটেছে কথাটা সত্যি, কারণ কি, সালফিউরিক অ্যাসিড জারক, তো ম্যাগনেসিয়ামেরই তো জারণ ঘটবে। আবার একজনের যদি জারণ ঘটে আরেকজনের বিজারণ ঘটবে, তার মানে দুইটা একসাথেই ঘটবে। সঠিক উত্তর হচ্ছে 1 2 3। সঠিক উত্তর হচ্ছে 1 2 3। ওকে, আচ্ছা। তারপরে আসো সামনের দিকে যাই। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এটা তো সরাসরি তোমাদের বইতেই আছে, তাই না? বইতেই তো এটা করা আছে, তাও আমি করে দিই। দেখো, অক্সিজেনের কত? 7 × 2 = 14, এই যে 7টা অক্সিজেন, 7 × 2 = 14, অক্সিজেনের তো জারণ মান -2, আর এখানে পটাশিয়ামের +2। সো এইটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমার আসে 2x টোটালটা হবে 0। এটা যোগ করলে আমার 2x আসবে 12, তাই না? সুতরাং x কত আসবে? +6, x +6। ওকে, তারপর বলছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এই বিক্রিয়াটা যদি আমি সলভ করি, সোডিয়াম ক্লোরাইড, তোমরা সলভ ছাড়াই পারার কথা, এটা বইয়ের বিক্রিয়া তো। সিলভার নাইট্রেট, অর্থাৎ এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস, একজনের প্লাস আরেকজনের মাইনাস কে নিবে, এই যে এই ঘটনাটা ঘটবে। তার মানে আমি পাবো সোডিয়াম নাইট্রেট আর পাবো সিলভার ক্লোরাইড। আর এখানে সিলভার ক্লোরাইডটা হচ্ছে আমাদের সলিড, তার মানে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ উৎপন্ন হয়, কথা সত্যি। তারপরে দেখো, এটা কি একটা প্রশমন বিক্রিয়া? মোটেও না, এটা তো একটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া না, তার মানে এটা ভুল। এখানে কি জারণ বিজারণ ঘটছে? অবশ্যই ঘটে নাই, কারণ দেখো সবাই +1 -1 যে যার মতো ছিল তাই আছে, তার মানে জারণ বিজারণ ঘটে না, এটাও সত্যি কথা। তো সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের 1 ও 3। কারেক্ট আনসার হচ্ছে 1 ও 3 হবে। ওকে, আসো তারপরে কি বলছে, নিচের কোনটা নন রিডক্স বিক্রিয়া? কোনটা নন রিডক্স বিক্রিয়া? এখানে কারেক্ট আনসার এই যে আগেরটা যা দেখছি ওই কনসেপ্টই তো, হ্যাঁ, বোথ এ এন্ড সি। কারণ কি দেখো, এইটা তো সবার চার্জ প্লাস মাইনাস যা ছিল তাই আছে, আর এটা তো একটা প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া তো এটা যা থাকে তাই হয়, তাই না? সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি হবে। যেসব বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, কোন বিক্রিয়া তাপ উৎপন্ন হয় এখানে দেখি, দেখো প্রথম কথা হচ্ছে ডি, মানে একদম 3 নাম্বারটা, ডি না 3 নাম্বারটা, এটাতে তো তাপ উৎপন্ন হবেই, কারণ কি এটা একটা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া তাপ উৎপন্ন হবে না তো কিসে হবে বলো? এটা তো তাপ উৎপন্ন হচ্ছেই। ওকে, 2 নাম্বার দেখো, একটা অ্যাসিড আছে, একটা ক্ষার আছে, বেজ আছে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া ওই যে মনে আছে, -57.3 কিলোজুল তাপ উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়া মানেই কিন্তু আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, সো 2 আর 3 এই দুইটা তাপ উৎপন্ন হয়। একের আনসার কি হবে? একে কি তাপ উৎপন্ন হয়? একে 64-র এক কি হবে? একে কি তাপ উৎপন্ন হয়? একে কিন্তু তাপ উৎপন্ন হবে না।
একে তাপ উৎপন্ন হবে না, কারণ কি তোমাদের বইতেই আছে সরাসরি এই বিক্রিয়াটা কিন্তু একটা তাপহারী বিক্রিয়া। এটা কিন্তু তাপ উৎপাদী না, এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। ওকে, তাপহারী বিক্রিয়া। তো এখানে কারেক্ট আনসার, হ্যাঁ যারা যারা সি বলছো তাদেরটা সঠিক। সি না, সি না, সি হচ্ছে বি, বি। দুই ও তিন, দুই ও তিন, যারা যারা বি বলছো তাদেরটা সঠিক। এক তো তাপহারী, দুইয়ে তাপ উৎপন্ন হয় কারণ প্রশমন বিক্রিয়া, আর তিন নম্বর অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া তো তাপ উৎপন্ন হবেই। ওকে, চলো তাহলে হচ্ছে সামনের দিকে যাই। একই পর্যায়ভুক্ত মৌলসমূহ হলো, একই পর্যায়ে, একই পর্যায়ভুক্ত মৌলসমূহ, নিচেটা সহজ। লোহার উপর যদি অ্যালুমিনিয়ামের প্রলেপ দাও, অ্যালুমিনিয়ামের প্রলেপ দিলে অ্যালুমিনিয়ামের অক্সাইডের আস্তরণ পড়বে। 66 সহজ উত্তর দিয়ে দিলাম। এবার বলো একই পর্যায়ভুক্ত কারা। একই পর্যায় মানে বুঝছো তো কোনটা, বাম থেকে ডানে যেটা যায় সেটা। যেমন প্রথম কথা হচ্ছে, হ্যাঁ এটা তো একই পর্যায়ভুক্ত, সঠিক। এটা কিন্তু একই পর্যায়ভুক্ত না, এটা হচ্ছে একই গ্রুপভুক্ত। জিঙ্কের নিচে ক্যাডমিয়াম থাকে, তার নিচে থাকে এই যে মার্কারি বা পারদ, এইটা এরা থাকে নিচে নিচে, এরা একই গ্রুপের, এরা একই গ্রুপের। এখন দেখো এই কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং ব্যাপার কি, অপশন গুলো আছে এমন ভাবে, আমি জানি এক হবে, আমি এটাও জানি দুই হবে না, তার মানে অবশ্যই উত্তর কি হবে, এক ও তিন। তিন নাম্বার আর দেখা দরকারই নেই, দেখে শিওর উত্তর দিতে পারো হ্যাঁ অবশ্যই এটা হবে, এরা একই পর্যায়ের। বাট দরকার নাই কিন্তু, এক যেন হয়েছে দুই যেন হয় নাই, বাকি একটাই থাকে, এক ও তিন। তো এইভাবে একটু আমাদের একটু পারতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা তো অর্ধেকের বেশি আনসার দিয়ে দিছি, 66টার মতো, হ্যাঁ। তো তোমরা তো মোটামুটি কোয়েশ্চেন যতটুকুই দেখছো, কে কোনটা আনসার করে আসছে এটা তো মোটামুটি খেয়ালই আছে। একটু তোমাদের কাছে শুনি তো কার কয়টা হয়েছে, একটু আমাকে চ্যাট বক্সে যদি জানাও। আমরা তো অনেকক্ষণ একটু পড়াশোনা করলাম, একটু কথা বলে নি তোমাদের সাথে। এই যে টোটাল যা দেখলাম এখন, বা হচ্ছে ওভারঅল 100টার মধ্যে তুমি তোমার মতামত বলতে পারো, কে কতটা আনসার করে আসছো। হয়তো এখনই সব বলতে পারবে না যে হ্যাঁ আমি এত পাবো বা সামথিং, বাট কতটা আনসার করে আসছো। আচ্ছা, যারা ইংলিশ ভার্সনে আছো চিন্তা করতে হবে না, তোমরা যখন সলভ শিটটা পাবা, ঠিক আছে, মানে অর্থাৎ এসএমএস যখন যাবা তখন অ্যানালাইসিস রিপোর্ট চলে যাবে। একদম অ্যানালাইসিস রিপোর্ট বলতে তুমি কোনটা সঠিক দিছো, কোনটা ভুল দিছো, যেটা ভুল হয়েছে সেটা কেন ভুল হয়েছে, সব তুমি ডিটেলসে জানতে পারবা। ওকে, তো তোমাদের সাথে এখন একটু কথা বলে নি, আমরা একটু জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। ইন দ্য মিন টাইম আমরা একটু কথা বলে নি। আচ্ছা তোমরা অনেকেই 50 প্লাস বলছো, 70টা দাগাইছো। আচ্ছা, 85টা দাগাইছো, ভেরি গুড, খুবই ভালো। আচ্ছা 6টা ভুল হয়েছে। দেখো যার 6টা ভুল হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 1.5 নাম্বার কাটা যাবে, বাট একটু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখে মনে হয় মানে আমি যত আনসার করছি তার থেকে 1.5 নাম্বার কাটা গেছে 6টা ভুলের জন্য। তা কিন্তু না, ওই যেই 6টা পারো নাই ওই 6টার জন্য তার মার্কস পাচ্ছ না দাগানোর জন্য। 6 তো গেছেই, সাথে আরো 1.5 গেছে। তার মানে ওই যে আমরা যে বলি 4টা মানে ভুল দিলে 1 নাম্বার কাটা যায়, আসলে কিন্তু এক কাটা যায় না, কাটা যায় 5। হ্যাঁ, যারা সামনে মেডিকেলের পরীক্ষা দিবা, হ্যাঁ অর্থাৎ কলেজের পর যারা মেডিকেলে পড়তে চায় মানে ডাক্তার হতে চাও, তাদের জন্য স্পেশালি কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেগেটিভ মার্কিং সব জায়গাতেই আছে, কিন্তু মেডিকেলে এই জিনিসটা যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, অনেক এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। মানে সেখানে দেখা যায় যে 0.5 বা 0.25 এর জন্য কেউ মেডিকেলে চান্স পায় নাই, বা কেউ হয়তো ঢাকার কোনো মেডিকেলে চান্স পায় নাই, এরকম পার্থক্যটা হয়। তো যেটা বলছিলাম যে দেখা যায় যে তোমার মনে হয় যে 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা যায়, আসলে কিন্তু 1 নাম্বার না, 4টা ভুল গেলে তোমার 5 নাম্বার কাটা যায়। ওই 4টা যে ভুল হয়েছে সেই 4 তো যায়, সাথে সাথে হচ্ছে আরো 1 নাম্বার তোমার এক্সট্রা কাটা যায়। হ্যাঁ মানে যেটা হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং এর জন্য, এই কারণে। ওকে, আচ্ছা 95 96টা দিছো, খুবই ভালো কথা। 92টা স্কিপ করলে কি নেগেটিভ মার্কিং হয়? না না, তুমি 100টার মধ্যে ধরো 70টা দাগাইছো, 30টা ধরোই নেই, এবং 70টাই হয়েছে, তার মানে তুমি 70 পাবা। 30টা তুমি ধরোই নেই, মানে কোনো ভুলই হয় নাই, 70টা একদম কারেক্ট হয়েছে, ওইটার জন্য কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো তোমরা তো জানো তোমাদের জন্য যে এসএসসি 23 ব্যাচের জন্য মডেল টেস্টটা, সেটা তো এই যে 18 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। 3 স্টেপে তোমাদের এই যে অর্থভিত্তিক পরীক্ষা, সলিউশন ক্লাস, ফাইনাল মডেল টেস্ট এভাবে হবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল 42টা পরীক্ষা থাকবে একদম তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। রুটিনটা যদি তুমি দেখো, মার্চ মাস পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে টোটাল, হ্যাঁ মার্চ মাস পর্যন্ত এটা চলবে। আর হচ্ছে সলিউশন ক্লাস থাকবে, আর প্রত্যেকটার জন্য যে সলিউশন বুক সেটাও থাকবে। আর তোমরা যারা হচ্ছে আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করছিল, তারা তো যে আমাদের যে কোর্সে যে প্রসপেক্টাসটা সেটা তো পাওয়ার কথাই, সেখানে তো পরীক্ষার যে ডিটেলস সেটা তো দেওয়া ছিলই, তাই না? আর হচ্ছে এই যে যতগুলা খাতা আছে, তোমরা ঢাকার বাইরে থেকেও আজকে আমাদের সাথে অনেককে জয়েন করেছে আমরা জানি। তো ঢাকার বাইরে থেকেও যারা আছো সবার খাতা কিন্তু ঢাকা থেকেই দেখা হয়। দেশব্যাপী এখন উদ্ভাসন মেশে টোটাল 67টা ব্রাঞ্চ আছে, অর্থাৎ সবগুলো যেই খাতা, তুমি ঢাকার হও, ঢাকার বাইরের হও, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যাই হও না কেন, যেই জায়গারই হও, তোমার যে খাতাটা সেটা হচ্ছে ঢাকা থেকে মূল্যায়ন করা হবে। ওকে, আচ্ছা।
আর হচ্ছে এই যে দেখো বিষয়ভিত্তিক 12টা কোয়েশ্চেন ব্যাংক, অর্থাৎ টোটাল যে 12টা সাবজেক্ট 12টার জন্য এরকম সুন্দর 12টা প্রিন্টেড কোয়েশ্চেন ব্যাংক পেয়ে যাবা, যেখানে হচ্ছে বোর্ড কোয়েশ্চেনও থাকবে, আমাদের কিছু কোয়েশ্চেনও থাকবে, যেগুলো তুমি আরো বেশি বেশি প্র্যাকটিস করে প্রিপারেশনটাকে আরো বেটার করতে পারবা। আর হচ্ছে ওই যে সলিউশন বুক গুলা 42টা পরীক্ষার, মানে আমাদের একটা যে সমস্যাটা হয়, দেখা যায় যে স্পেশালি স্কুলের পরীক্ষাগুলোর ক্ষেত্রে, স্কুলে যে আমরা পরীক্ষাগুলো দিয়ে আসছি, আমার ভুল হয়, কিন্তু কারেক্ট অ্যান্সার কোনটা ছিল ওটা যদি কোনো স্যার বা ম্যাডাম নিজে থেকে বলেন তাহলে তো জানা হয়। কিন্তু স্যাররা এত খাতা দেখেন, সবগুলো তো আর খাতায় সলিউশন করে দেওয়া হয় না, স্কুলের খাতাগুলো যেটা হয় আর কি স্পেশালি। তো তখন তুমি তোমার ফ্রেন্ড যে ওই উত্তরটা পারছে তার কাছ থেকে সলিউশন দেখা হয়, আবার তারটা যে 100% কারেক্ট, মানে নাম্বার যদি পায় তাহলে বুঝবা, কিন্তু এছাড়া কিন্তু বোঝার উপায় নাই। তো এই ক্ষেত্রে আমাদের পরীক্ষাগুলায় এই যে প্রত্যেকটা কিন্তু সলিউশন বুক দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তুমি যেটা উত্তর করছো সেটা কেন সঠিক বা কেন ভুল তা কিন্তু সব তুমি ডিটেলস একদম জানতে পারতেছো। সো 42টা পরীক্ষার জন্য এরকম 42টা সলিউশন বুক কিন্তু তুমি পাবা। আর এই যে আরেকটা যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে দেওয়ার, মানে মূলত এই জিনিসটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা দেওয়া, সেটা হচ্ছে তোমাদের এসএসসি 2023-এর মডেল টেস্ট উপলক্ষে অনলাইনে কিছু ফ্রি ক্লাস হবে, অফলাইনে তো হবেই। অফলাইনে যেসব জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে, দেশব্যাপী সকল শাখায় যেসব জায়গায় ব্রাঞ্চ আছে, সেখানে ফিজিক্যালি ফ্রি ক্লাস তো হবেই, পাশাপাশি অনলাইনেও আজকে যেভাবে ক্লাসটা নিচ্ছি এভাবে অনলাইনেও তোমাদের ফ্রি ক্লাস হবে 4টা। হ্যাঁ, এই যে 4টা যে সায়েন্সের সাবজেক্ট সেগুলোর উপরে আর কি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ। ঠিক আছে, টোটাল বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টার উপরে বাংলা এবং ইংলিশ ভার্সনের ক্লাস আলাদা আলাদা থাকবে। আজকে যেহেতু আমরা একটা ওই যে ফ্রি পরীক্ষার একটা এই সলিউশন ক্লাসের মতো দিচ্ছিলাম, অনেকেই দেখলাম যে ইংলিশ ভার্সনের যারা, তাদের হয়তো একটু অসুবিধা হচ্ছিল। এটা তোমাদের পরবর্তীতে চিন্তা করতে হবে না, বই বলো, ক্লাসের ম্যাটেরিয়াল বলো, বা হচ্ছে ক্লাসের কন্টেন্ট বলো, সবকিছুই হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য আলাদা ইংলিশে থাকে। হ্যাঁ, সো দেখো ডেট গুলা, এই যে 2, 3, 4, 5, 4 দিন হচ্ছে অনলাইনে তো ক্লাস হবেই। আর যারা চাচ্ছ যে না তুমি ব্রাঞ্চে যে ক্লাসগুলো অংশগ্রহণ করতে চাও, সেখান থেকেও কিন্তু তুমি ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, যেটা যার জন্য যেটা সুবিধা। আর হচ্ছে এই যে তোমরা তোমাদের রুটিনটা, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট www.উদ্ভাসের যে ওয়েবসাইট, সেখান থেকে যেই কিন্তু দেখতে পারবা। www.উদ্ভাসে চলে যাবা, উদ্ভাস.com-এ চলে যাবা, তারপরে এই তো এখানে এসে এসএসসি 2023 মডেল টেস্ট, এই তো মডেল টেস্টটা। আর আমাদের যে মডেল টেস্টের রুটিন, এই রুটিনের যে পিডিএফটা সেটা হচ্ছে তোমাদেরকে এখনই হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছো তারা হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাওয়া রুটিনটা। এই যে রুটিনটা, পুরা যে রুটিনটা একদম দেখো, শুরু হওয়ার পর শুরু হচ্ছে কবে থেকে, 18 ডিসেম্বর থেকে, 18 তারিখ থেকে, আর শেষ হচ্ছে তোমার এটা একদম তোমার কবে, এই যে 20 মার্চে, যে 20 মার্চে যে পরীক্ষা, তো তোমাদের এপ্রিল থেকে তাই না, এপ্রিলের ফার্স্ট উইক থেকে খুব সম্ভবত। ফ্রি ক্লাস কি ফিজিক্যালি হবে? হ্যাঁ হ্যাঁ, ফ্রি ক্লাস ফিজিক্যালি হবে। এটাই বললাম, ক্লাসগুলো অনলাইনের টাইম তো দেখাচ্ছি, অনলাইনের টাইম তো কমন টাইম, তাই টাইমটা দেখালাম। আর দেশব্যাপী সবগুলো ব্রাঞ্চের টাইম তো এখন আলাদা দেখা সম্ভব না, যে যেই ব্রাঞ্চের কাছাকাছি আছো সে সেই ব্রাঞ্চে যোগাযোগ করলেই হবে, তুমি হচ্ছে সেখান থেকে রুটিনটা পেয়ে যাবা। ক্লাস এই যে এইভাবে 4টাই হবে, অফলাইনেও এই 4টা ক্লাসই হবে, কিন্তু হয়তো কোনো দিন এক ব্রাঞ্চে ফিজিক্স, সেই দিন আবার অন্য ব্রাঞ্চে কেমিস্ট্রি, এইভাবে হয়তো হবে। রুটিনটা তুমি কালেক্ট করে নিলেই হবে। বা যারা পরীক্ষাটা অংশগ্রহণ করছিলা কেমিস্টার, তোমাদের যে একটা ফাইল দেওয়া হয়েছে না, ওই ফাইলের ভিতরেও কিন্তু রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে 4টা ফ্রি ক্লাসের। ঠিক আছে, ওকে। চলো তাহলে আমরা আবার একটু ক্লাসের দিকে চলে যাই, আমরা প্রায় শেষের দিকে। বাকি কোয়েশ্চেন গুলো আনসার করতে খুব একটা টাইম লাগবে না, কারণ ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন অনেকগুলো হয়ে গেছে। পরের দিকেও আছে বাট অল্প কয়েকটা। ঠিক আছে, মৌমাছির কামড়ের জ্বালা নিরাময়ে কোনটি ব্যবহার করা হয়? চুন ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি জানি না কারো এক্সপিরিয়েন্স আছে নাকি, থাকলে সে আরো বেটার বলতে পারবা যে আসলে চুন ব্যবহার করলে কতটুকু কাজ হয়। বাট বইতে আমাদের এইটাই আছে উত্তর। হ্যাঁ, বইতে আমাদের এটাই আছে। টাইম টেবিলটা এই যে, যে এখন এখানে কমেন্ট করছো, কমেন্ট বক্সেই এই যে রুটিনটা, এটা হচ্ছে তোমার পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর হচ্ছে ক্লাসের যে টাইমটা সেটা তুমি যে ব্রাঞ্চে সেখানে কন্ট্যাক্ট করো। বা অনেকে হয়তো খেয়াল করো নি, তোমরা যে জিপার ফাইলটা পাইছিল না, একটা ক্লিয়ার ফাইল, সেখানে ওই যে রুটিনের মতো একটা জিনিস কিন্তু ছিল, একটা রুটিন তোমার ম্যাক্সিমাম ব্রাঞ্চ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তাও যদি তুমি না পেয়ে থাকো, তুমি কন্ট্যাক্ট করে নাও। এখানে তো আলাদা করে বলতে পারতেছি না, কারণ ওই ডেট একই, সেম ডেটেই ক্লাসগুলো হবে, কিন্তু এক এক ব্রাঞ্চের ওই যে সাবজেক্ট বা টাইমিংটা, যেই যেই ব্রাঞ্চের ছেলেদের আবার মেয়েদের আলাদা আলাদা ব্যাচ আছে, ওই অনুযায়ী করা হয়েছে। তো সেটা তুমি দেখে নিতে পারো। ওকে, হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনে প্রয়োজনীয় চাপ। ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু কনফিউজিং কি জন্য বলি, কারণ এখানে একটা ব্যাপার ছিল তাপমাত্রার, ওই যে কারো কারো সেটে তাপমাত্রাটা পেয়েছো, আবার কেউ কেউ হচ্ছে এই যে চাপেরটা পেয়েছো, তো এই জন্য একটু অপশনটাই কনফিউজিং। আমাদের এখানে যে চাপ সেটা কিন্তু দরকার 200 থেকে 250 এটিএম, আর তাপমাত্রাটা দরকার হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। কারো কারো হয়তো এটা আসছে, তাই না?
কারো কারোটা তাপমাত্রা আসছে, কারো কারোটা হচ্ছে চাপ আসছে। ওকে, জৈব যৌগ সমূহের ক্ষেত্রে প্রযোজ্য হবে ডেফিনেটলি কার্বন তো থাকতেই হবে, এক তো হবেই হবে। সাধারণত আয়নিক বন্ধন, না না, এটা একদম ভুল, আয়নিক বন্ধন তো কোনোভাবেই না। অর্গানিকের ক্ষেত্রে সবসময় হচ্ছে তোমার সমযোজী, সমযোজী, রাইট? সমযোজী বন্ধনের মাধ্যমে হয়, তাই না? ওকে, তারপর কি বলছে? তারপর বলছে হচ্ছে বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে। হ্যাঁ, কথা ঠিক, এই বিক্রিয়াগুলো হতে অনেক বেশি সময় লাগে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 ও 3। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তারপর আসো আমরা যদি সামনের দিকে যাই, 70 নম্বর কোয়েশ্চেন কি বলছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড এই বিক্রিয়ার ক্ষেত্রে কি কি প্রযোজ্য? সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই, কথাটা একদম ভুল। এইদিকে 2 মোল আর এদিকে 1 মোল। আমরা তো জানি চাপের প্রভাব কখন থাকে না, যখন হচ্ছে আমার মোল সংখ্যা সমান হয়। এখানে তো দুই পাশে মোল সংখ্যা কোনোভাবেই সেম হয় নাই, তাই না? এখানে তো দুই পাশে আমাদের যে মোল সংখ্যাটা তো হচ্ছে আলাদা। তো যেহেতু আমাদের মোল সংখ্যাটা হচ্ছে আলাদা, তার মানে অবশ্যই এখানে চাপের প্রভাব আছে, রাইট? এটা গেল প্রথম জিনিস। অর্থাৎ আমরা বুঝলাম যে প্রথম যে কোয়েশ্চেনটা, এটার উত্তরটা হচ্ছে আমাদের এই যে ভুল দেওয়া, 1 নম্বরটা ভুল দেওয়া। সাম্যাবস্থায় NO2 এর ঘনমাত্রা বাড়ালে N2O4 এর উৎপাদন বাড়বে। হ্যাঁ হ্যাঁ, কথা তো একদম সঠিক। আমি যদি বাম পাশেরটার পরিমাণ বাড়াই, তখন তো আমার আলটিমেটলি যে ডান পাশে, ঠিক আছে, সেটার তো উৎপাদন বাড়বেই। আবার বলা যে N2O4 এর ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বামে সরবে। হ্যাঁ, এটাও সঠিক। দেখো নিয়মই এইটা, তুমি যেটা করবা বিক্রিয়া করবে তার উল্টাটা, এটা মনে রাখবা। অর্থাৎ তুমি যদি এ বাড়াও, তাহলে বিক্রিয়া যাবে ডান দিকে, বি এর দিকে যাবে। আর তুমি যদি বিটাকে বাড়াও, তাহলে বিক্রিয়া যাবে হচ্ছে এর দিকে। এটাই হচ্ছে নিয়ম। তার মানে সঠিক উত্তর হচ্ছে সি, 2 ও 3। ঠিক আছে। না না, 300টা করাবো না, 300টা করাবো না, তুমি হয়তো একটু পরে জয়েন করছো, করাবো তো 100টা। করাবো হচ্ছে 100টা। এবং ওই যে বেছে বেছে সবগুলা সেটের সাথে মোটামুটি মিলে অ্যালাইন হয় এরকম 100টা কোশ্চেন আমাদের এখানে সিলেক্ট করা আছে, তো ওগুলাই আমরা দেখাচ্ছি আর কি। এবং আমরা শেষের দিকে 70টা তো আর 30টা আছে, খুব একটা বেশি সময় লাগবে না। এখন সহজ সহজ কোশ্চেনই দেখতে পারতেছি। টাংস্টেনের ল্যাটিন নাম কোনটা? এটা হচ্ছে আমার আনসার হবে ওলফ্রাম। ওই যে দেখবা যে পর্যায় সারণীতে ডাব্লিউ দিয়ে আছে, এটা সংকেতটা ওলফ্রাম। আয়নিক বন্ধনের মাধ্যমে কোনটা গঠিত হয়? আয়নিক বন্ধনের মাধ্যমে সোডিয়াম ফ্লোরাইড। তো বেশ সহজ কোয়েশ্চেনই, তাই না? এই যে প্লাস মাইনাস সোডিয়াম ক্লোরাইডের মতো, সোডিয়াম ফ্লোরাইড। ওকে, তারপর হচ্ছে আমরা যদি পরেরটা যাই, তারপর আর কোনটা আছে আমাদের? এখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি প্রমাণ অবস্থায় 1 মোল, প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাস, এটার আয়তন কত হয়? এটাও তো খুবই সহজ। আনসার হচ্ছে 73-এর এ। কোন মৌলের যৌগটা রঙিন হয়? ম্যাঙ্গানিজ। ওই যে যারা হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যেগুলো আছে না, সাধারণত এদের যৌগগুলোই রঙিন হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, দেখো বাকি কোনোটাই কিন্তু এর মধ্যে নাই। সো অন্য কোনোটাই কিন্তু এখানে রঙিন হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রবলেমে যাই। এরপর বলা যে নিচের কোনটার পারমাণবিক আকার সবচেয়ে ছোট? নিচের কোনটার পারমাণবিক আকার সবচেয়ে ছোট? এখানে একটু একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই কোয়েশ্চেনটা দেখে তোমার কাছে ফার্স্টে একটু কঠিন লাগতে পারে, যে আচ্ছা এখানে তো অনেক কাজ করতে হবে, ঠিক আছে। কিন্তু কোয়েশ্চেনটা বেসিক্যালি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজ। কেন সহজ আমি একটু বলি। সাধারণত কোয়েশ্চেন কঠিন হয় যখন একই পর্যায়ে বা একই পর্যায়ে বা গ্রুপের অনেকগুলা মৌল যখন দিয়ে দেয়, তখন একটু কঠিন হয়। বাট যদি আলাদা আলাদা থাকে তখন কোয়েশ্চেন সলভ করা ইজি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। এইখানে এই যে আমাদের যেই মানে অপশন গুলো আছে, তার মধ্যে যদি একটু দেখো, পটাশিয়াম আর ক্যালসিয়াম একই গ্রুপের, রাইট? কিন্তু আমি যদি একটু দেখি আমাদের যেই সিলিকন, পটাশিয়াম আর ক্যালসিয়াম একই পর্যায়ের, ওকে। একটু দেখো এখানে আমাদের, আমি যদি একটু পর্যায় সারণীটা রিক্রিয়েট করার চেষ্টা করি, সেটা কিরকম? দেখো, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, রাইট? তারপর নিয়নের পর এখান থেকে আবার তোমার শুরু হয়ে হচ্ছে সোডিয়াম, তাই না? তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরপর একটু খেয়াল করো, এখানে আমাদের সিলিকনটা কোন পর্যায়ে? সিলিকনটা কিন্তু হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়ে, এই যে সিলিকনটা কিন্তু এইখানে। কিন্তু বাকি যাদের কথা বলা, পটাশিয়াম আর ক্যালসিয়াম, তারা কিন্তু আবার এখান থেকে শুরু, এই যে পটাশিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আমাদের গ্যালিয়াম। আমাকে বলছে কোনটার আকার সবচেয়ে ছোট। কেন বললাম সহজ, এখন বুঝতে পারছো? এই কারণে এটা সহজ ছিল, কারণ আমার এখানে এই যে সিলিকনটা, এটা তো এদের উপরের পর্যায়ে মানে কি কক্ষপথ কম। কক্ষপথ কম মানে তো এটা আলটিমেটলি ছোটই হবে। ঠিক আছে, তো এখানে 75-এর আনসার সি হবে।
ওকে, তারপর দেখো 76 ডিরেক্ট বইয়ের আনসার। পানি যোজন বিক্রিয়ায় ফেরাস সালফেটের সাথে কয় অণু ক্যালাস পানি যুক্ত হয়? আনসার কি হবে? আনসার হচ্ছে 7 হবে। কেউ কেউ হয়তো কপার সালফেট পাইছো, তাদের জন্য আনসারটা 5 হইতো, এই আর কি। ঠিক আছে, ওকে। চলো, অ্যামোনিয়াম যৌগটির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অ্যামোনিয়াম যৌগের ক্ষেত্রে এটা একটা সমযোজী যৌগ, হ্যাঁ কথা ঠিক। তারপর হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তরল, এটা কি সঠিক হবে? এখানে কিন্তু কোয়েশ্চেন একটু কনফিউজিং, মানে দেখেই অনেকে কি করবে, অপশন যদি সবগুলা না পড়ে সে হয়তো 77-এর এটা দাগে দিবে সরাসরি। আমি তো দাগাচ্ছি ওই যে আলাদা আলাদা একটা একটা করে টিক দিয়ে বোঝানোর জন্য, বাট তোমরা এটা করার সময় একটু খেয়াল রাখবা। হ্যাঁ, কোয়েশ্চেনে আগে দাগানোর আগে উত্তরটা একটু চেক করে নিবা। এখন দেখো, অ্যামোনিয়া কিন্তু আমরা সব সময়, দেখো বিভিন্ন সময় আমরা কিন্তু পড়েই আসছি অ্যামোনিয়া গ্যাস। উচ্চারণ করার সময় কিন্তু আমরা সবসময় অ্যামোনিয়া গ্যাসই উচ্চারণ করে আসছি। ওকে, তো সঠিক উত্তর এখানে আমাদের হবে এ, বি কিন্তু হবে না। বাট যেগুলো একটু মাল্টিপল আনসার থাকে এটা একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড ও 10 গ্রাম কস্টিক সোডার মধ্যে বিক্রিয়া ঘটানো হলো, উদ্দীপকে কত গ্রাম লবণ পাওয়া যাবে? দেখো এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে একটা লিমিটিং বিক্রিয়কের। আমাদের আছে যে কোয়েশ্চেন গুলো আছে তার মধ্যে মনে হয় এটাই এমন একটা লাস্ট কোয়েশ্চেন যেটা একটু বড় আছে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। হ্যাঁ, দেখো কত গ্রাম লবণ পাওয়া যাবে, লবণ কত গ্রাম পাওয়া যাবে, এইটা লিমিটিং বিক্রিয়ককে সেটা আগে বের করতে হয়। ঠিক আছে, তোমাদেরকে একটা সুন্দর সিস্টেম দেখাই। যারা এটা আগে দেখো না একটু দেখবা, মনোযোগ দিয়ে একটু দেখবা। হ্যাঁ, যারা হচ্ছে আমাদের ওই যে এমসিকিউ বুস্টার কোর্সে ছিল তারা হয়তো এই নিয়মটা শিখছো, বাট যারা ছিল না সমস্যা নেই, আজকে একটু শিখে নাও। লিমিটিং বিক্রিয়কের ম্যাথ অনেক বড় হয় কিন্তু, সাধারণত গতে বা ঘতে আসে, করতে বেশ টাইম লাগে, ঠিক আছে। বাট ওই সেম গতে বা ঘতে যেটা আসে সেটা তোমাকে এখানে এমসিকিউ তে জানতে চাইছে, রাইট? 1 নম্বরের কোয়েশ্চেন। 1 নম্বরের জন্য কিভাবে কুইকলি আনসার করবা সেটা একটু আমরা শিখে নিই, আসো দেখি। সেটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, এই দেখো H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা তো জানো যে এটা যখন বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর পানি যে তৈরি হয়, সমতা করলে আমাদের কি হয় ভাইয়া? সমতা করলে এখানে বসানো লাগে হচ্ছে আমাদের 2, তাই না? আমি একটা জিনিস এখন তোমাকে লিখতে বলি, তুমি এটাকে এভাবে লিখবা, এই যে এন অফ সালফিউরিক অ্যাসিড ডিভাইড বাই 1, এটা ইকুয়ালস টু, আর এখানে লিখো হচ্ছে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইড বাই 2। বলো তো আমি এখানে কি করলাম? সালফ্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দুইজনকেই তার সামনে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ দিলাম, দুইজনকেই তার সামনে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ দিলাম। এখন এই এনটা আবার কিভাবে বের করব? এনটা, এই মোল সংখ্যা আবার কিভাবে বের করবো? এটা কিন্তু তোমরা জানো, এন এর যে সূত্র সেটা কি? এন এর সূত্র হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই এম। তার মানে সালফ্রিক অ্যাসিডেরটা আমি পরের লাইনে কি লিখতে পারি? সালফ্রিক অ্যাসিডেরটা আমি লিখতে পারি 10 ডিভাইড বাই 98। 10 থেকে পাইলাম? কোয়েশ্চেনে দেওয়া আছে 10 গ্রাম সালফ্রিক অ্যাসিড আছে। 98 কোথায় পাইছি? সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর মানেই তো হচ্ছে কত? 98। গেল। এবার আসো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কোয়েশ্চেনে কত দেওয়া? কোয়েশ্চেনে ডাব্লিউ দেওয়া হচ্ছে এটাও 10 গ্রাম, এই যে এটাও 10 গ্রাম দেওয়া। আর কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? সেটা হচ্ছে 40। আর নিচে আগে থেকে কত আছে? 2 আছে। এবার তুমি ক্যালকুলেশন করে দেখো এদের মধ্যে কে বড় বা কে ছোট। যেটা ছোট হবে ভাইয়া সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, যেটা ছোট হবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ক্যালকুলেশন করে দেখো কোনটা ছোট আসছে। আমার এখানে দেখা হচ্ছে যে এই যে এই অ্যান্সারটা, ভাগফলটা, এই ভাগফলটা ছোট হবে। সো যে ছোট সেই হচ্ছে আমাদের কি হবে? লিমিটিং বিক্রিয়ক হবে। যেটা ছোট সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে আমি আবার একটু বলি, অনেকের জন্য এই প্রসেসটা নতুন হতে পারে, তাই আবার একটু বলি। আমি কি করলাম ফার্স্টে? আমি হচ্ছে এই যে সালফ্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড যার যার মোল সংখ্যা বের করলাম কিভাবে? ডাব্লিউ বাই এম, যেই ভরটা দেওয়া আছে 10-10, সেটাকে যার যার এই যে পারমাণবিক ভর দিয়ে মানে আণবিক ভর দিয়ে ভাগ দিছি। ওকে, গেল। আর নিচে কোন সংখ্যাটা দিয়ে ভাগ দিছি দেখো, বিক্রিয়াটা লেখার পর এই যে সমতা করলে একজনের সামনে দেওয়া লাগে 1 বা কিছু দেওয়া লাগে না, আরেকজনের সামনে দেওয়া লাগে 2। ওই যে 1 আর 2, একজনকে 1 দিয়ে যারটা তাকে দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। এবং ভাগ দেওয়ার পর দেখবা যে কোনটা ছোট আসছে। যেটা ছোট আসছে সেটা হচ্ছে লিমিটিং, যেটা ছোট আসছে সেটাই হচ্ছে লিমিটিং। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, যারা যারা জানতে চাইছো তাদের জন্য আগে থেকেই বলে দিচ্ছি। ঠিক আছে, ভাগ কিন্তু এভাবে দিয়ে দিতে পারি। এখন দেখো, লিমিটিং থেকে কিন্তু নিয়মটা হচ্ছে বের করা। তুমি তাহলে এবার কি করবা দেখো, তুমি এবার ম্যাথটা এইভাবে করবা যে ঐকিক নিয়ম করবা, তাই না? বাকি প্রসেস তোমরা সবসময় যেভাবে করো সেভাবেই। সোডিয়াম থায়োসালফেটের যে ভরটা, সেই ভরটা এখানে কত আসবে? সোডিয়াম থায়োসালফেটের ভর হচ্ছে 142। 142। এবার তুমি ঐকিক নিয়ম করো যে 98 গ্রাম থেকে 142 গ্রাম লবণ পাওয়া যায়।
সুতরাং 1 গ্রাম থেকে পাওয়া যায় 142 ডিভাইড বাই 98। সুতরাং 10 গ্রাম, একেবারে 10 গ্রামেরটাই করে ফেলি। 10 গ্রাম থেকে পাওয়া যায়, এটাকে 10 দিয়ে গুণ দিয়ে দিবা। সো ক্যালকুলেশন করলে 78 এর অ্যান্সার আসবে হচ্ছে বি। 78 এর অ্যান্সার আসবে হচ্ছে বি। তাহলে আমি আবারও বলি পুরো প্রসেসটা কি। ফার্স্টে যখন দেখবা দুইটারই পরিমাণ দেওয়া আছে, তখন বের করতে হয় লিমিটিং কে। লিমিটিং কিভাবে বের করব? দুইজনেরই ডাব্লিউ বাই এম বের করবা। ডাব্লিউ বাই এম মানে কি? মূল সংখ্যা। দেখো দুইজনেরই ডাব্লিউ কত দেওয়া? 10 10। আর এম কত? একজনের সালফিউরিক অ্যাসিডের এম হচ্ছে 98, আর আমাদের যেই খারের এমটা হচ্ছে 40। এরপর আমি কি করছি, তাদেরকে যার যার সামনে যে সংখ্যাটা ছিল, সালফিউরিক অ্যাসিডের সামনে ছিল 1 আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে ছিল 2, যার যার সামনে সংখ্যাটা দিয়ে ভাগ দিছি। ভাগ দেওয়ার পর আমি দেখলাম যে এই ভাগফলটা ছোট আসছে। তাহলে যে ছোট আসছে তাকে আমরা কি বলি? লিমিটিং। আর অঙ্ক করার সময় তো ওই যে নিয়ম তো বাকিটা তোমরা জানোই, যেটা কম লিমিটিংটা থেকে উৎপাদের পরিমাণ বের করতে হয়। 98-তে কত, 1-এ কত, 10-এ কত। ঠিক আছে, ওকে। আচ্ছা, 79 খুবই সহজ। দুইটাকে মিক্স করা হলে এই দ্রবণটা কি হবে? ক্ষারীয় হবে। কেন বললাম খুবই সহজ? আসলে আমি 78 করার সময় 79-এর উত্তর বের করে ফেলছি। দেখো লিমিটিং মানে কি? লিমিটিং মানে যেটা শেষ হয়, যেটা শেষ হয়ে যায়। আমি তো এখানে ম্যাথ করে দেখলামই যে আমার অ্যাসিডটা শেষ হয়ে যায়। অ্যাসিড শেষ হয়ে যায় মানে থাকে কে? ক্ষারটা থেকে যায়। তো ক্ষার যেহেতু থেকে যায়, দ্রবণ মিশানোর পর তো এটা ক্ষারীয়ই হবে, তাই না? এটা তো ক্ষারীয়ই হবে। হ্যাঁ, 79-এর আনসার হচ্ছে বি। তার মানে উদ্দীপকটা এরকম, 78-এ ম্যাথ করার জন্য যে কাজটা করা লাগতেছে সেটা করলে 79-এর আনসার অটোমেটিকই বের হয়ে যায়। তার মানে ব্যাপারটা হয়তো অনেকটা এরকম, যে পারবে সে দুইটাই পারবে, যে পারবে কোনোটাই পারবে না। 78 মল পানির ভর কত? খুবই সহজ। এটা তো একটু আগে যে ফর্মুলা দেখছি সেটাই, এই যে এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। 18 মল এটাও। আবার এম কত? পানির জন্য এম হচ্ছে 18। 18 18 স্কোয়ার করলে কত আসে? 324 না? 8 8 64, হ্যাঁ 324। ঠিক আছে, তো এটা হচ্ছে আনসার 324। কোন ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হলে সেটাকে বলে গ্যালভানাইজিং। বইয়ের উত্তর সরাসরি। ঠিক আছে, 80A 81A। তারপর হচ্ছে 4.5 লিটার আয়তনের অ্যাসিটিক অ্যাসিড মোলার দ্রবণের জন্য দ্রব প্রয়োজন। ওই যে ঘুরে ফিরে আবার একই কোশ্চেন আসছে, দেখছো? এস ইকুয়ালস টু, আসবে না কেন বলো? এটা তো মানে পরীক্ষায়, কোন বোর্ড পরীক্ষা এরকম হয় নাই যে সৃজনশীল বা এমসিকিউ এটা থেকে একটা কোশ্চেন আসে না, এরকম তো হয় নাই এই ফর্মুলা থেকে, তাই না? সবসময় এটা থেকে আসেই। এবার জাস্ট অ্যাসিটিক অ্যাসিড বলছে, এবং এখানে এবার ডাব্লিউ চাইছে, একবার একটা যাচ্ছে আর কি। তো এখানে ডাব্লিউ কত হবে? ডাব্লিউ হবে এস ইন্টু এম ইন্টু ভি। ভিটা কিন্তু লিটারে, অবশ্যই খেয়াল রাখবা। ঠিক আছে, তাহলে দেখো এস কত? এস হচ্ছে দেওয়া মোলার দ্রবণ। মোলার দ্রবণ মানে 1, 1 মোলার। এম কত? এম হচ্ছে বের করতে হবে অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ভরটা বের করতে হবে, খালি রাখলাম। আর লিটারে আয়তন দেওয়া আছে কত? 4.5 লিটার। ঠিক আছে, আমাদের অ্যাসিডিক অ্যাসিডের যে আণবিক ভর সেটা হচ্ছে তোমার 60। এটা হচ্ছে 60। তো তুমি যদি ক্যালকুলেশন করো তোমার আনসার চলে আসবে 270। ঠিক আছে, 82 আনসার হবে হচ্ছে 270। 83 সেমি মোলার, হ্যাঁ এটার আনসার এ। এটা তো খুবই সহজ, 0.5 মোলার সেমি মোলার, তাই না? এগুলো সব মনে রাখবা। এই যে 0.1 মানে হচ্ছে ডেসিমোলার, তারপর এটা মানে হচ্ছে সেন্টিমোলার, তাই না? আর এটার কোনো নাম নাই, এটা জাস্ট 10 মোলার। ঠিক আছে, এটা কোনো নাম নাই। ওকে। উৎপন্ন লবণের প্রকৃতি কি হবে? লবণের তো কোনো প্রকৃতি নাই, লবণ তো নিরপেক্ষই। এখানে ওভারঅল যে সলিউশনটা সেটার কথা বলা হয়েছে। মিশানোর পর তো দেখলাই, মিশানোর পর কিন্তু ক্ষার থেকে যায়। এই জন্য আলাদা করে লবণেরটা বলার কিছু নাই, দ্রবণটা ক্ষারীয় হবে। 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল এইচসিএল এর সাথে বিক্রিয়া করলে উৎপন্ন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভর কত? এই যে দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা তো সমতা ওরাই করে দিছে। দেখো তুমি যদি এই বিক্রিয়াটা দাও তাহলে তৈরি হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। তো তুমি যদি সমতা করো, সমতা করলে এখানে বসবে 6, এখানে বসবে হচ্ছে 2, আর এখানে বসবে হচ্ছে 3, তাই না? ওরাই তো বলে দিচ্ছে যে এইটা হচ্ছে 1 মোল আছে, এইটা হচ্ছে 6 মোল আছে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভর কত? তার মানে 2 ইন্টু অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়ামের হচ্ছে 27 যোগ 3টা ক্লোরিন। 3টা ক্লোরিন মানে হচ্ছে 35.5, এটার সাথে 3 গুণ, তাই না? এটা হিসাব করলেই তো বের হয়ে যাবে। তো 84 আনসার হচ্ছে আমাদের হবে এ। 84 আনসার হবে হচ্ছে এ। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? ওই যে ইথানোয়িক অ্যাসিড, যেটা ভিনেগারে যেটা ইউজ করা হয়, CH3COOH। CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু পারতে হবে, খুবই ইম্পর্টেন্ট, বইতে আছে কিন্তু। এই যে 12 12 24, 12 12 24, আর 16 দুগুণ হচ্ছে কত? 32। আর হাইড্রোজেন আছে কয়টা? 4টা। এটা যোগ করলে আসবে হচ্ছে 60। ওকে। 25 নাম্বার কি বলছে? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে পর্যাপ্ত এইচসিএল এর বিক্রিয়ায় 100 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়।
তবে উৎপাদের শতকরা পরিমাণ কত? এটা মজার একটা কোশ্চেন। দেখো কিভাবে এটা মজার একটা কোশ্চেন। এই ক্যালসিয়াম কার্বনেট এইটা আছে, এটার সাথে HCl এর বিক্রিয়ায় তৈরি হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, আর সাথে যাই তৈরি হোক সেটা আমাদের দরকার নেই, জানি আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, ওইটা দরকার নেই। আমাদের মেইন কাজ এইটাকে নিয়ে। এখন তুমি আগে দেখো এটা ন্যাচারালি কতটুকু তৈরি হয়। এটা কিন্তু ন্যাচারালি তৈরি হয় হচ্ছে তোমার, এই যে এখানে কত আছে খেয়াল করো, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের কত 40, আর ওইখানে হচ্ছে তোমার 71। তো এটা কিন্তু টোটাল আছে হচ্ছে 111 গ্রাম। 111 গ্রাম তৈরি হওয়ার কথা, কিন্তু তৈরি হয়েছে কতটুকু? 100, তাই না? এই তো, এরপর শতকরা কত, 100 দিয়ে গুণ দিয়ে দাও। আমি আবারও বলে কি করছে এখানে, খুবই সহজ একটা কাজ। কাজটা হচ্ছে তৈরি হওয়ার কথা 111 গ্রাম, বাট ওরা বলছে তৈরি হয়েছে 100 গ্রাম। তার মানে শতকরা কতটুকু তৈরি হয়েছে? 100 দিয়ে গুণ। So, আমাদের যে 85-এর আনসার সেটা হচ্ছে হবে বি। 85-এর আনসার হচ্ছে হবে বি। ঠিক আছে, ওকে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় সমীকরণ খুবই সহজ, সরাসরি বইয়ের উত্তরই। mvr ইকুয়ালস টু, তাই না, mvr ইকুয়ালস টু nh/2 পাই এ, তাই না? 86-এর আনসার হচ্ছে mvr ইকুয়ালস টু nh/2 পাই। ঠিক আছে, দেখো এটা যদি তোমাকে বলতো ইলেকট্রনের কৌণিক ভরবেগ না, তোমাকে বলছে যে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে, ইলেকট্রন কি, এটা একটু মজার একটা জিনিস বলি তোমাদেরকে। কেউ কেউ হয়তো এই কোয়েশ্চেনটা পাইছো, এই যে ইলেকট্রন কি বৃত্তাকার কক্ষপথে ঘুরে না, তোমাকে যদি বলতে এটার পরিধি বের করতে, 2πr বের করতে, তখন তুমি কিভাবে করতা? mvr, এখানে তুমি 2πটাকে বাম পাশে নিয়ে যাও, 2πr, আর nh এর নিচে তুমি নিয়ে আসো mv কে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরে সেই বৃত্তাকার কক্ষপথের পরিধি। ঠিক আছে, এভাবে বের করা যায় আর কি। ইনফ্যাক্ট এতই ইন্টারেস্টিং জিনিসটা, আসবে না এগুলা তোমাদের। তুমি চাইলে এখান থেকে পরিধি থেকে ব্যাসা কি বলে ক্ষেত্রফলও বের করতে পারো, আসবে না এগুলা, তাও বললাম আর কি। 87 নাম্বার এ, বেনজিন। বেনজিন হচ্ছে সুগন্ধযুক্ত যৌগ, একদম মুখস্থ উত্তর। 87 আনসার, এবং ওইখান থেকে তো তোমার ওই যে অ্যারোমেটিক কম্পাউন্ড এটা আসছে, তাই না? নিচের কোন যৌগগুলো একই সমগোত্রীয় শ্রেণীর? সঠিক উত্তর হবে হচ্ছে ডি। দেখো এটা হচ্ছে মিথেন। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে মিথেন। তারপর এটা 2 কার্বনের আছে, 2 কার্বনের হচ্ছে এটা ইথেন। তারপর একটা 4 কার্বনের, তার মানে হচ্ছে বিউটেন, তাই না? সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি। এরপর বলছে যে এই বিক্রিয়ায় উৎপাদ কোনটি? এটা হচ্ছে উৎপাদ ইথিলিন গ্লাইকল। হ্যাঁ, এই যে মনে আছে এরকম একটা যৌগ তৈরি হয়, CH2, CH2, ডাবল বন্ড ভেঙে যায়, ওর হাতে OH আসে, ওর হাতে OH আসে। পড়ছো না তোমরা এটা বইতে? আছে না এই যে বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা, অ্যালকিন শনাক্তকরণ, দুইটা পরীক্ষা ছিল, খুব ভালো মতো পড়বা, সৃজনশীলে আসে। একটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। ঠিক আছে, আমাদের লাস্ট 10টা কোয়েশ্চেন আছে, 11টা কোয়েশ্চেন। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। নিচের কোনটিতে দ্রুত আগুন ধরে যেতে পারে? ঠিক আছে, যে কোনো ধরনের তোমার যেই যৌগগুলা, জৈব যৌগ, তাদের মধ্যে কিন্তু মোটামুটি আগুন ধরার একটা পসিবিলিটি থাকে, বাট এইখানে যে কোয়েশ্চেনটি এটা স্পেসিফিক্যালি বলছে দ্রুত আগুন ধরে যেতে পারে। ঠিক আছে, অ্যালকোহল আর ইথার, এটা বইয়ের উত্তর, বইয়ে থেকে সরাসরি নেওয়া, যে দুইটাতেই কিন্তু দ্রুত আগুন ধরে যেতে পারে। ঠিক আছে, ওকে। এরপর কি বলা, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে এ উৎপন্ন হয়। মনে আছে অ্যালডিহাইডকে জারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইডকে জারণ করলে পাওয়া যায় অ্যাসিড। আর 2 কার্বনের অ্যালডিহাইড কি? CH3, CHO, ওই যে আমাদের ইথানল। এখন আমাকে বলছে যে এইটাকে জারণ করলে, এই অ্যালডিহাইডকে জারণ করলে 2 কার্বনের অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিডটা তাহলে কি হবে? CH3, COOH, ইথানোয়িক অ্যাসিড। তার মানে আনসার হবে সি। আচ্ছা, তো এবার বলছে এই যৌগটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এটা দুর্বল অ্যাসিড, হ্যাঁ কথা ঠিক। জলীয় দ্রবণে লাল লিটমাসকে নীল করে না? না, মোটেও না। অ্যাসিড কেন লাল লিটমাসকে নীল করবে? অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করবে, তাই না? তার মানে 3 নাম্বার অপশন আর দেখাও দরকার নাই, যদিও খুবই সহজ, তাও না দেখেও বলে দেওয়া যায়। আনসার হচ্ছে হবে বি। ওই যে ওই টেকনিক, 1 হয়েছে 2 হয় নাই, তার মানে কারেক্ট আনসার 1 ও 3 হবে। ঠিক আছে, ওকে, চলো সামনের দিকে যাই। এরপর দেখো এই বিক্রিয়ায় পাওয়া গেছে হচ্ছে ইথেন। নিকেল দিয়ে বিক্রিয়া করা হয়েছে, খেয়াল আছে কার সাথে রিয়াকশন করা হয়? ওই যে ইথিন আছে না, ইথিন, এটাকে যদি আমি নিকেল আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করি, তখন হচ্ছে পাওয়া যায় ইথেন। তার মানে এক্স যৌগের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? রাসায়নিকভাবে সক্রিয়, হ্যাঁ কথা ঠিক। আমাদের ইথিন বা অ্যালকিন রাসায়নিকভাবে সক্রিয়। দ্বিবন্ধন যুক্ত, হ্যাঁ এই কথাটাও সঠিক, এই যে দ্বিবন্ধন যুক্ত, এটাও সঠিক। সংযোজন বিক্রিয়া অংশ নেয়, হ্যাঁ এটাও সঠিক। তার মানে এখানে 1, 2, 3 হচ্ছে সঠিক উত্তর। আর বলছে যে এক্স যৌগের অসম্পৃক্ততা পরীক্ষায় কি ব্যবহার করা হয়? যদি তুমি মনে করে থাকো আনসার হচ্ছে ডি, মোটেও না। ওই পারম্যাঙ্গানেট দেখে
অনেকেরই আনসার ডি এর দিকে চলে যায়। এ তো সবাই জানে, এ তো হবেই, ব্রোমিন তো হবেই, কিন্তু এর সাথে সিও মনে করে। হ্যাঁ, কারণ কি, পারম্যাঙ্গানেট দেখছে। কিন্তু ভাইয়া এটা হচ্ছে ইউজ করা হয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কিন্তু অম্লীয় পারম্যাঙ্গানেট ইউজ করা হয় না। ইউজ করা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, ওকে। আর নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক? এটা তো একদম মানে মুখস্থ জিনিস থাকার কথা এখানে। ক্লোরিন। হ্যালোজেন, হ্যালোজেন মানেই সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। কিন্তু এখানে হ্যালোজেন আরেকটাও আছে বুঝলাম, ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাই না, যত উপরে যাওয়া যায় তত বেশি হচ্ছে আমার তড়িৎ ঋণাত্মকতা হয়। আর ক্লোরিন তো হচ্ছে পর্যায় সারণীর মধ্যে ওভারঅল সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। কোন অবস্থায় পদার্থের কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ খুব বেশি থাকে? কঠিন। আকর্ষণ খুব বেশি, তাই না? আকর্ষণ খুব বেশি থাকে দেখি তো, এই যে এইভাবে থাকে এরা, আকর্ষণ খুব বেশি থাকে দেখেই, তাই না? ওকে। তারপর ধাতুর তাপ পরিবাহিতার জন্য দায়ী কোনটা? এই যে ডিলোকালাইজড ইলেকট্রন। আমরা তো জানি ধাতুর মধ্যে ইলেকট্রন গুলা তার কক্ষপথে থাকে না, ইলেকট্রন গুলো হচ্ছে এই যে এইভাবে বের হয়ে যে ঘোরাফেরা করে। এই জন্যই তো ধাতু তাপ পরিবহন করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। কপার ক্লোরাইডে কপারের সুপ্ত যোজনী কত? আগে দেখি সক্রিয় যোজনী কত। দেখো, কপারের যোজনী হয় দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তো এইখানে ক্লোরিন যদি -2 হয়, তার মানে কপারের কত? +2। অর্থাৎ এখানে কপারের যোজনী বুঝাই যাচ্ছে। তাছাড়া এটা দেখেই বোঝা যায় কপারের এখানে সক্রিয় যোজনী কত। সক্রিয়টা হচ্ছে 2। আর ওই যে সর্বোচ্চ 2, সক্রিয় 2, 2 থেকে 2 গেলে থাকে 0। তার মানে এখানে সুপ্ত যোজনী হচ্ছে 0। ঠিক আছে, ওকে। লাস্ট কোয়েশ্চেন আমাদের, হ্যাঁ। অ্যালকোহল কিসের থেকে প্রস্তুত করা যায়? অ্যালকোহল কিসের থেকে প্রস্তুত করা যায়? স্টার্চ থেকে, ইথানল থেকে, চিটাগুড় থেকে। ঠিক আছে, অ্যালকোহল কিন্তু সবগুলা থেকে প্রস্তুত করা যায়। ওকে, এই তো আমাদের শেষ হয়ে গেছে আজকের এই পুরো কোয়েশ্চেনটা সলভ করার। তো আবারও বললাম, যারা যারা পরীক্ষা দিছো এবং যারা যারা আজকের পুরো ক্লাসটা জুড়ে ছিলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর রেজাল্ট নিয়ে তো টেনশন করার কিছু নাই। অনেক ভালো পরীক্ষা দিলে টেনশন করতে পারো যে ফার্স্ট হয়ে যাও নাকি এবার, সেই টেনশন সেটা করতেই পারো, অসুবিধা নেই। বাট আশা করি তোমার এই টেনশন কালকে পরশুর মধ্যেই শেষ হয়ে যাবে। ধরে নাও কালকের মধ্যে শেষ হয়ে যাবে, যদি দেরিও হয় পরশুর মধ্যে, 2-1 দিনের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। আর 18 তারিখ থেকে তো তোমাদের মডেল টেস্ট শুরু হচ্ছে, সেখানেও ফ্রি ক্লাস থাকবে, প্লাস রেগুলার ক্লাস তো থাকবেই। সো ফ্রি ক্লাসগুলো করো, যেহেতু এটার জন্য ভর্তি হওয়া লাগতেছে না। আর এরপর যদি ক্লাস করে বা ওভারঅল অভ্যাসের সাথে অনেকদিন ধরে আসছো, মডেল টেস্ট তো সবারই দেওয়া লাগে, মার্চ মাস পর্যন্ত চলবে। মডেল টেস্টও ভর্তি হয়ে যাও, তাহলে হচ্ছে রেগুলার ক্লাস পরীক্ষার মধ্যে থাকলে তোমার প্রিপারেশনটা আশা করি খুব সুন্দর হবে। সো যারা যারা এতক্ষণ ছিলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আর রেজাল্টের জন্য তোমাদেরকে বেস্ট অফ লাক। ভালো থাকো, আজকে আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।